বিয়ে একটা ছেলে এবং মেয়ের জন্য সমানভাবেই কঠিন। কিন্তু তারপরেও আমরা যদি আমাদের সামাজিক প্রেক্ষাপটের দিকে তাকাই, মেয়েদের বিয়ে নিয়ে আশঙ্কাটা হয়তো একটু বেশিই থাকে। বয়স শেষ হয়ে যাচ্ছে, বা আমি কোন পরিবারে যাব, পরিবারে কি খাপ খাইয়ে নিতে পারবো নাকি, আমার স্বপ্নগুলো পূরণ হবে নাকি, আশেপাশে এত বিয়ে ভাঙছে। কমন কনসার্ন ছেলে মেয়ের ভিতরে থাকে, কিন্তু তারপরেও মেয়েদের কিছু হয়তো আলাদা কনসার্ন থাকে। কেমন পাত্র পছন্দ বা বিয়ের আগে মেয়েদের অ্যাকচুয়ালি কনসার্ন গুলো কেমন থাকে সেটা নিয়ে আজকে বেসিক্যালি আমরা আমাদের এপিসোডটা সাজিয়েছি। থাকুন আমাদের সাথে, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। আপু আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে আমার সাথে আসার জন্য। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। তো আপু, আপনি যদি আপনার এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করেন, যে আপনি যেহেতু বিয়ে করতে চাইছেন বা স্থির করেছেন বিয়ে করবেন, সো তখন আপনার এক্সপেরিয়েন্সটা কেমন হচ্ছে, বা আপনি কোনো স্ট্রাগল ফেস করছেন কিনা, বা কোনো কিছুতে ভয় পাচ্ছেন কিনা, আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। বিয়ে নিয়ে যদি আমি প্রথমে বলতে যাই তাহলে আসলে বলতে হবে যে আমার আমার জন্য বিয়ে এবং মানে স্ট্রাগল দুইটা মানে একদম মনে হয় যেন ওতপ্রোত ভাবে জড়িত। কারণ বিয়ে নিয়ে যখনই কোনো কথা আসে আমার একটু হাই টেম্পার বলতে পারেন, দেখা যায় যে আমার মানে সবসময় বাসাতে কিছু না কিছু নিয়ে মানে একটা ঝগড়ার মতো হয়ে যায় বিয়ে নিয়ে যখনই কথা উঠে। তো আসলে জিনিসটা কি, আমি পরে গিয়ে বুঝতে পারি যে আমি আসলে প্রচন্ড ভীত বিয়ের ব্যাপারটা নিয়ে, যে বিয়ের পরে আসলে কি হবে। বা এখন তো না হয় আমি আমার মা বাবার কাছে আছি, বিয়ের পরে তো আমি মানে আমাদের তো সমাজে প্রচলিতই আছে যে মেয়ে বিয়ের পরে পর হয়ে যায়। তো আমার তখন মনে হয় যে আমার আসলে তখন কোনো গ্রাউন্ড থাকবে না, আমি না থাকবো বাবা মার কাছে, না থাকবো শ্বশুর বাড়ির কাছে, মানে একদম ভাসমান একটা অবস্থা হয়ে যাবে আর কি। তো এই জিনিসটা নিয়ে আমার সবসময় একটা ভয় কাজ করে। তো যখনই আমার আত্মীয় বা আমার পরিবার থেকে কেউ বিয়ের কথা বলে যে তুমি কবে বিয়ে করবা বা কিছু, তখন আমার মানে আমি অনেকটা ট্রিগার্ড হয়ে যাই যে দেখলেই বিয়ের কথা কেন বলতে হবে। তো বিয়ে করতে চাচ্ছি না সেটা আমি কখনোই বলবো না, অবশ্যই এটা একটা প্রয়োজন। কিন্তু আমি আসলে জিনিসটা নিয়ে অনেক কনসার্ন ফিল করি আসলে, মানে বিয়ের পরে লাইফটার উপর তো আমার কোনো কন্ট্রোল থাকবে না, এই ভয়টা আসলে সবসময় কাজ করে আমার মধ্যে। আর স্ট্রাগলের কথা যদি বলি, এখানে কিছু ফ্যামিলি এক্সপেকটেশনস তো অবশ্যই আছে, যে মেয়ের জামাই এমন হবে বা মেয়ের শ্বশুর বাড়ি এমন হবে। আর আমার সাইড থেকে হয়তো আমার আত্মীয়দের একটা কথা যে আমাদের মেয়ের বিয়ে হবে আমাদের চাইতে উঁচু কোনো জায়গায়, আমাদের যে স্ট্যাটাস তাদের চাইতে আরো বেশি হতে হবে সব দিক থেকে, মানে ফ্যামিলি থেকে, স্ট্যাটাস থেকে, টাকা পয়সা থেকে, সবকিছু থেকেই মানে অনেক এক্সট্রা ওরা আসলে আশা করে বসে আছেন। তো এই সবকিছু মিলিয়ে আসলে পাওয়া সম্ভব কিনা এটাও আমি আসলে মানে জানি না। এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক ভাবায় আমাকে সবসময় এই জিনিসগুলো। ডেফিনেটলি আপু, আপনি অনেক সুন্দর কয়েকটা পয়েন্ট আপনি তুলে নিয়ে এসেছেন। সো ওখান থেকে আমি যদি একটু আপনাকে বলি আপু, যে আপনার ফ্যামিলি আসলে যখন আপনাকে বিয়ে নিয়ে কথা বলছে, যে বিয়ে কবে হবে বা কি, সেক্ষেত্রে আপু আপনি আপনার বয়স নিয়ে কি কোনো স্ট্রাগল ফেস করেছেন কিনা? কারণ মেয়েদের কিন্তু খুব কমন একটা ভয় থাকে যে আমার বায়োলজিক্যাল ক্লকের ওয়াইজ আমাকে খুব দ্রুত বিয়ে করতে হবে, আমাকে বাবু নিতে হবে। কারণ আমি যখন ক্লায়েন্ট ডিল করি বা এই কেসগুলো নিয়ে কথা বলি, দেখা যায় যে 28-29 হয়ে গেলে মেয়েরা খুব অস্থির হয়ে যায়, যে 30 হয়ে যাবে, আমার বিয়েটা এখনো হচ্ছে না। আমাকে তো সবাই বলছে যে আমার বাবু নেওয়ার বয়স পার হয়ে যাচ্ছে, যেখানে কিনা এখন মেয়েরা হয়তো 35-এও বাবু নিচ্ছে। কেউ কেউ হয়তো আর একটু ডিলে এই যে এসব বাবু নিচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে বাবুদেরও কিছু হয়তো অসুস্থতা চলে আসছে। তো এর জন্য অনেক রকমের জটিলতা তৈরি হয়ে যায়। তো মেয়েদের ভেতরে একটা ভয় কাজ করে, এবং অনেক সময় এটাও বলা হয়ে থাকে যে হ্যাঁ, এখন যে এত বাছ বিচার করছো, একটা ছেলে তো সাধারণত স্ট্যাবলিশ একটা ছেলে মোটামুটি 22-23 বছরের একটা বা 24 বছরের মেয়ে হয়তো চাইছে। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো হাউস ওয়াইফ চাচ্ছে। তুমি যদি চাকরি করতে যাও, পড়াশোনা করে অনেক স্ট্যাবলিশ হয়ে যাও, বয়স বেড়ে যাবে, তখন অ্যাকচুয়ালি একটা ছেলে ওই বয়সে গিয়ে, বিশেষ করে আমি যদি বলি যে তোমার বয়স যখন 30-32 হয়ে যাচ্ছে, তখন একটা ছেলে আসলে বলছে যে আমি যদি আমার সমবয়সী কাউকে বিয়ে করি তাহলে আমি সুন্দর চেহারার একটা মেয়েকে বিয়ে করব। কারণ ঠিক আছে, তুমি স্ট্যাবলিশ, তোমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমি তখন চেহারাটা দেখবো, তোমার চেহারা যদি ওরকম সুন্দর না হয় দেন আমি আগাবো না। আর যদি তুমি কম বয়সে থাকো দেন তোমার চেহারা না হলেও তোমার ফ্যামিলি হলেও আমি নিব। আপু, আপনার এক্সপিরিয়েন্সে কি আপনি এরকম কিছু দেখেছেন আশেপাশে, বা আপনাকে যখন মানে বিয়ের কথা বলা হয় আপনার ফ্যামিলি থেকে কি এরকম কোনো ভাইব বা টোন পান আপনি?
বয়স নিয়ে অবশ্যই হ্যাঁ, এটা আমার আত্মীয়দের, স্পেশালি আমার যে ফিমেল আত্মীয়রা আছে তারা হচ্ছে মানে এই জিনিসটা খুবই বেশি মেনশন করে বিয়ের ব্যাপারে। মানে ছোটবেলা থেকেই আমি যখন মোটামুটি প্রাপ্তবয়স্ক হই, 18-19 বছর, তখন থেকেই দেখতাম যে তারা হচ্ছে বিয়ের ব্যাপারটা নিয়ে খুব কনসার্ন, যে বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। আমি জানি হয়তো জিনিসটা তারা হয়তো ওইভাবে মানে খুব ফান হিসেবে হয়তো বলতো, কিন্তু মানে এই জিনিসটা আসলে আমাকে খুব স্ট্রাইক করে, কারণ আস্তে আস্তে যখন আমি সেই 19 বছরটা পেরিয়ে সামনে এগোলাম, আমাকে তারা জিনিসগুলো এমন ভাবে দেখাতো যে তুমি এখন এত বেশি মানে আশেপাশে খুঁজতেছো যে সব লাগবে, আমার এটাও লাগবে, আমার ওটাও লাগবে, এত বেশি বাছবিচার করলে পরে দেখা যাবে কি তোমার জন্য আর পাত্রই পাওয়া যাবে না, দেখা যাবে যে তুমি মানে তোমার বিয়েই হবে না, তখন তোমার বয়সটা বেড়ে গেলে এখন যেমন প্রপোজাল আসে তখন আর প্রপোজালও আসবে না। তো এই কথাটা আমি মানে বলতে গেলে সবসময় ওদের কাছ থেকে শুনে আসছি। আর আশেপাশের কথা যদি আমি বলতে যাই, কোয়ালিফিকেশনের কথাটা, এটা আসলে আপনার কথাতে আমার মনে পড়ে যে আমার পরিচিত একজন আছে, আমি সঙ্গত কারণে নামটা বলছি না। তো উনি হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় 6-7 বছর হবে উনি বাইরে পড়াশোনা করেছেন, এখন একটা খুব ভালো ক্যারিয়ার আছে ওনার, বলতে গেলে ওভার অ্যাচিভার বলতে পারেন। একজন মেয়ে হিসেবে আমি অবশ্যই মানে চাই যে মানে উনি ভালো একটা পজিশনে আছে, ভালো থাকুক। কিন্তু এখন আমি যেটা দেখি যে ওনার ফ্যামিলি থেকে হচ্ছে ওরা বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু বলে যে মেয়ে তো হচ্ছে ওভার কোয়ালিফাইড হয়ে গেছে, এখন তো আসলে এই মেয়ের জন্য আমরা এরকম কোয়ালিফাইড পাত্র কোথায় পাবো, মানে ওর বয়সে একটা মেয়ের জন্য আমরা ওর মতো এত বেশি ওভার অ্যাচিভার কোথায় পাবো, কারণ ওর থেকে কম কোয়ালিফিকেশনের কারোর সাথে ওকে বিয়ে দিলে দেখা যাবে ওদের বিয়ের পরে বিবাদ হবে। মেয়ে হয়তো বলবে যে তুমি তো আমার যোগ্য না, তো আমার সাথে তোমার কেন, মানে আমি কেন তোমার সাথে সংসার করব। তো এসব করতে করতে দেখা যাচ্ছে যে ওনার বিয়ের বয়সটা অনেকটা পেরিয়ে যাচ্ছে, ওরা হচ্ছে মানে ওনার সমান কাউকে খুঁজতে গিয়ে আসলে ওনার বিয়ের বয়সটা দিকে চলে যাচ্ছে, বা ওনার যে বিয়ের প্রতি যে ওনার একটা মানে কি বলবো আকাঙ্ক্ষা বা ইচ্ছা, ওইটা এখন আস্তে আস্তে অনেকটাই কমে গিয়েছে। তো ওনাকে আমি মানে ক্যাজুয়ালি যদি কখনো জিজ্ঞেস করি যে আপনার কি খবর বা কি, উনি মানে অনেকটা মানে হতাশ হয়ে বলে যে আসলে বিয়ের জিনিসগুলো নিয়ে অনেক বেশি প্রেসারে আছি। মানে এই জিনিসটা ওর জন্য খুব নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে যে উঠতে বসতে এই জিনিসটা নিয়ে কথা শুনতে হবে। যে মানে এক পর্যায়ে তো উনি বললো যে ওনার মা নাকি বলতেছে যে মানে তোমার এত পড়াশোনা করার কি দরকার ছিল, বা তোমার এত বেশি অ্যাচিভ করার কি দরকার ছিল যে তোমার সমানই আমরা এখন কাউকে খুঁজে পাবো না, এমন একটা অবস্থা আর কি। তো অবশ্যই এটা অবশ্যই একটা অনেক বড় কনসার্ন আমার জন্য। আপু কি একা ফিল করেন, ওনার কি লোনলি ফিল হয়, নাকি উনি অ্যাকচুয়ালি একাই ভালো আছেন এখন? এই জিনিসটা আসলে ওনার সাথে আমি যেহেতু অত বেশি ক্লোজ না, তো উনি আমার সাথে কখনো ওইভাবে ডিসকাস করেনি। তবে হ্যাঁ, একবার উনি কথাটা আমাকে বলেছিলেন যে মানুষ তো সারা জীবন কখনো একা থাকতে পারে না। তো আমি যদি বলি যে আমি বিয়ে করব না, আমার অ্যাচিভমেন্ট দিয়ে আমার সবকিছু হয়ে যাবে, সেটা তো আসলে না। তো বিয়ে হয়তো আমার কোনো না কোনো সময় করতেই হবে, কিন্তু আমি এমন পর্যায়ে গিয়ে যদি বিয়ে করি যেখানে আমার আসলে বিয়ের প্রতি কোনো আগ্রহই আর রইলো না, তো এই বিয়েটা করে আসলে আমার কি লাভ হবে? আমি তো সারা জীবন একা থাকতে চাই না, বা এখন আমার যে সময়টা যাচ্ছে আমি তো এই টাইমটাতে একা থাকতে চাচ্ছিলাম না। কিন্তু আমার ফ্যামিলি থেকে হচ্ছে এত বেশি মানে হাই মানে এত এক্সপেকটেশন ওদের হাই, বা ওরা মানে মনে করতেছে যে আমার চেয়ে কম কোয়ালিফিকেশনের কাউকে মানে আমার সাথে আসলে জুটি বাঁধা যাবে না। তো এই জিনিসটার কারণে মানে উনি সাফার করতেছে আর কি, জিনিসটা উনি এভাবেই বলে যে আমি অনেক সাফার করছি এই জিনিসগুলো নিয়ে, একা ফিল হয় ডেফিনেটলি, এটা অবশ্যই উনি মেনশন করেছে। আপনার কথা থেকে আপু আরেকটা আমার কথা একটু মাথায় আসলো, যে এই যে আপু মেয়েরা আজকাল পড়ালেখা করছি আমরা, বা আমরা ক্যারিয়ারে আগাচ্ছি, এবং আমরা বর্তমানে ইকুয়াল রাইটস নিয়েও তো কথা বলি। সো আমি যখন আসলে পড়াশোনা করছি, আমি ফিনান্সিয়ালি নিজে আমি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছি, মানে আমি কি প্রিপেয়ার যে আমার চেয়ে কম সফল কোনো ছেলের দায়িত্ব নিতে, বা আমি যেহেতু অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি, একজন ছেলে যদি উইলিংলি, উনি ভালো মানুষ হন এবং আমাকে ভালোবাসেন এবং আমার লাইফ পার্টনার হিসেবে আসতে চান, বাট সে আমার বরাবর না, হয়তো পড়াশোনায় না বা ফিনান্সিয়াল স্টেটাসের দিক থেকে না,
তখন আমি অ্যাকচুয়ালি কি তাকে উইলিংলি আমার লাইফে নিতে পারবো কিনা, আমার কি কখনো কি মনে কোনো খচখচ লাগবে যে আমার হাজবেন্ড তো অ্যাকচুয়ালি আমাকে ওভাবে প্রোভাইড করতে পারছে না, আমি সোসাইটির সামনে তাকে কিভাবে প্রেজেন্ট করব, বা একটা সময় হয়তো আমাদের দুজনের ভিতরে কোনো বাদানুবাদ নাই, কোনো কিছু নেই, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, কিন্তু আমরা বিয়ে করলাম, সবকিছু করলাম, বাট আশেপাশ থেকে যখন মানুষ কন্টিনিউয়াসলি বলবে যে তোমার স্বামী তো কিছু করছে না, হাজবেন্ডকে যখন বলবে তুমি তো মানে বউ, বউয়ের কথা উঠতে বসতে হবে তোমাকে, কারণ তোমার বউ তো তোমার চেয়ে অনেক হাই অ্যাচিভার, একটা ছেলে কি আসলে এই মানসিক চাপটা নিতে পারবে বলে কি আপনার মনে হয়, বা আমরা মেয়েরা কি বর্তমানে প্রিপেয়ার? আমার কাছে যেটা আমার এক্সপিরিয়েন্স বলে, আমি এখন পর্যন্ত এত স্ট্রং মেন্টালিটির মেয়ে পাইনি যারা শুরুতে যেই মানে জিলটা নিয়ে শুরু করে যে না আমি পারবো, বা একটা ছেলে যে জিলটা নিয়ে শুরু করে যে না আমি পারবো, আমার ওয়াইফ আমার চেয়ে হাই অ্যাচিভার হোক বা সবকিছু হোক, আমি ওকে ভালোবাসি, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ওই যে টানাপোড়েনটা চলে আসে। কারণ হয়তো একটা সময় গিয়ে যেটা দেখা যায় যে আমাদের মানে ওই মানসিক শক্তিটা সব সময় থাকে না, সমাজের বিপরীতে আমরা যুদ্ধ করতে 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 যাব। অনেকে যেটা করে যে ঠিক আছে আমরা দেশের বাইরেই চলে যাই, দেশের বাইরে গিয়ে ভালো থাকবো, কিন্তু ওখানে আবার বাঙালি কমিউনিটিতেও তারা সমস্যা ফেস করলে তখন ওখান থেকে তারা সেপারেট থাকে। তো এই ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স বলে যে এই রিলেশনটা অনেকেই করতে চাইছে বর্তমানে, কিন্তু ওই সামাজিক একটা প্রেসারে তারা আটকে যায়। আপনার কি আপু এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বা আশেপাশে কোথাও থেকে কিছু শুনেছেন কি কখনো? আম, এটা আসলে আমার নিজের ক্ষেত্রে আমি কখনোই দেখিনি জিনিসটা, তবে হ্যাঁ রিলেটিভদের মধ্যে আমি এই জিনিসটা খেয়াল করি। যেমন আমার একজন দূর সম্পর্কে আত্মীয়া আছেন, উনি বর্তমানে একজন সাকসেসফুল চাকরি করছেন, উনি ওনার ক্যারিয়ারে বেশ সাকসেসফুল এবং ওটার সাথে সাথে উনি মিডিয়াতেও কাজ করছেন। তো বেশ ভালোই একটা অবস্থা, ওনারা দুজন হাজবেন্ড ওয়াইফ মিলে ভালোই চলছিল সংসারটা। আম, এখানে আসলে আপনি ঠিক যেভাবে বললেন জিনিসটা ওরকম হয়নি। যেমন ওদের দুজনের বেশ ভালো সফল একটা ক্যারিয়ার ছিল, ওনার হাজবেন্ড ব্যবসায়ী ছিলেন, খুব ভালো একটা অবস্থানে ছিলেন, কিন্তু আমাদের মাঝখানে যখন প্যান্ডামিকটা হিট করলো তখন তো আমরা জানি যে বেশ কিছু বিজনেস বা কোম্পানি এর এটাতে ছাঁটাই হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে। তো আনফরচুনেটলি ওনার হাজবেন্ডেরও অনেকটা এরকমই হয়েছিল যে উনি ওনার ক্যারিয়ারটা আসলে ওইখানেই মানে থেমে গেছে, ওনার কোম্পানিটা ওনাকে বাধ্য হয়ে ক্লোজ করতে হয়েছিল। তো এই জিনিসটা আসলে তখন হিট করেনি যখন আসলে উনি আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করে, যে ওনার আশেপাশে মানুষজন ওনাকে এটা রিয়েলাইজ করায় যে তোমার বউ তো এখনো বেশ ভালো ক্যারিয়ার লিড করতেছে, বা তোমার ওয়াইফ তো তোমাকে ইনকাম করে খাওয়াচ্ছে। এই যে একটা কথা যে তোমার ওয়াইফ করছে কিন্তু তুমি করতে পারছো না, বা তুমি হাজবেন্ড হিসেবে কি করছো, বা মানে এটা মানে এমন ভাবে জিনিসটা তারা প্রেজেন্ট করেছে যেটা একটা লজ্জার বিষয়, যে তোমার ওয়াইফের ইনকাম তুমি কখনোই ভোগ করতে পারো না, ও মেয়ে হয়ে সংসার চালাচ্ছে, তুমি কি করছো, এই যে জিনিসটা। এবং এটা নিয়ে উনি বেশ ফ্রাস্ট্রেটেড থাকতে থাকতে একসময় দেখা গেল যে ওনাদের সাংসারিক জীবনে খুব বাজে একটা প্রভাব পড়লো। ওনাদের ছেলে মেয়ে আছে, তো ওদের উপর এটা একটা বাজে এফেক্ট পড়লো। তো ঘুরে ফিরে দেখা গেল যে ওরা দুজনই সম্পর্কটা টানাপোড়েনে চলে আসলেন। দেন ওদের দুজনের এই জিনিসটা আসলে ফ্যামিলি থেকে সর্ট করার চেষ্টা করা হয়। পরে ফাইনালি এখন হয়তো ওরা ভালোই আছেন, কিন্তু সেই তিক্ততাটা আমার মনে হয় কি কোনো না কোনো জায়গাতে রয়ে গেছে। আসলে আমাদের সমাজে তাহলে এই জায়গাটা নিয়ে আমাদের এখনো কাজ করার আছে, যে একটা সংসারে আমরা আসলে একটা টিম, এবং যে কেউ আমরা আসলে হাল ধরতে পারি। কারণ সংসারটা আসলে এইভাবে তো আসলে চলে না যে আমার 50 আপনার 50, যখন যে পারবো তখন সে হালটা ধরবো। সব এখান থেকে আমরা যদি একটু আরেকটু সরে আসি, যে অনেক সময় তো আপু আমাদের মেয়েদের বিয়ের ক্ষেত্রে হয়তো আপু এটা আপনার অভিজ্ঞতা হয়েছে নাকি আমি জানি না, পাত্রী দেখতে আসলে একটা মেয়েকে যে হিউমিলিয়েশনের ভিতর দিয়ে যেতে হয়, বলা হয় যে মেয়েটার হাইট কেমন, মেয়েটার গায়ের রং কেমন, চুল কেমন, মানে ওভারঅল তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, বা মেয়েটা মোটা না শুকনা, মানে খুঁটিয়ে খুঁটিয়ে যেটা দেখা হয়। সো এই পার্টটা নিয়ে আপনার মানে মতামত কি আপু, বা আশেপাশে কি দেখেন আপনি? আমার কাছে আসলে জিনিসটা খুব বেশি হিউমিলিয়েশন
মনে হয় জিনিসটা আসলে একটা মানুষের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপরে তো তার আসলে কোনো হাত নেই, সে লম্বা হবে না খাটো হবে এটা তো আসলে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল। এই জিনিসটা আসলে আমি বলবো এই যে ক্রিটিসিজমের যে ব্যাপারটা, মেয়ে দেখতে গিয়ে যে ক্রিটিসাইজ করা জিনিসটা, এটা আমি একদম সামনে থেকে দেখেছি। আমার আত্মীয়দের মধ্যে যখন বিয়ে শাদীর ব্যাপার হয়েছে তখন আমি একদম সরাসরি দেখেছি যে মানে বিয়ের জন্য পাত্রী তারা দেখতে গিয়ে আশা মানে বাসায় এসে করা হচ্ছে গোল করে বসে জিনিসটা নিয়ে এমন ভাবে ডিসকাশন চলে যে মানে শুনলে আসলে জিনিসটা মেয়ে হিসেবে নিজের কাছে খুবই খারাপ লাগে। মানে আমার আসলে অনীহাটাও অনেকটা, অনীহা বলবো না ঠিক, মানে আমার এক ধরনের তিক্ততা চলে এসেছে আসলে এই মানে সম্পূর্ণ সিস্টেমটার উপরে, যে মানে মেয়ে দেখতে যাওয়া, তারপর এটা নিয়ে কথা বলা। মানে একজন এসে হয়তো বলছে যে মেয়েটার চুল হচ্ছে লালচে, মেয়েটা মনে হয় ভালো হবে না, বা হচ্ছে মেয়েটা আমাদের ছেলের তুলনায় হচ্ছে অনেক বেশি খাটো, যাবে না, বা মেয়ে হচ্ছে এখনই স্বাস্থ্য এত ভালো তো বিয়ের পরে আরো মোটা হয়ে যাবে, তো এই মেয়ে আমরা বিয়ে করায় আনবো না। বা হচ্ছে যে মেয়ে এখন পড়াশোনা করছে, সে কি ভবিষ্যতে আরো পড়াশোনা করতে চায়, ওভার অ্যাচিভার মেয়ে তো আমাদের দরকার নেই, এই টাইপের কথাবার্তা। মানে উইচ ইজ ভেরি ভেরি হিউমিলিয়েটিং আমার মনে হয়, যে খুবই মানে অপমানজনক। আসলে আমি একজন মেয়ে হিসেবে যখন জিনিসগুলো শুনি তখন আমার মনে হয় যে একসময় তো আমারও বিয়ে হবে, বা আমার জন্য তো দেখবে মানুষ, তখন আমাকে নিয়েও নিশ্চয়ই মানুষ এই কথাগুলো বলবে যে মেয়ে এটা নাই বা ওটা নাই, এটা সমস্যা বা ওটা সমস্যা। হয়তো আমি শুনবো না, কিন্তু জিনিসটা তো ঘুরে ফিরে এমনই হবে। এবং এই গোল টেবিল বৈঠকগুলো বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় মেয়েরাই বসায়। জি। এবং হয়তো আশেপাশ দিয়ে ছেলেরা কোনো বাঁকা বা একটা কথা বলে দিয়ে মজা নিয়ে চলে যায়, বাট আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে আমি দেখি যে একটা মেয়ে দেখতে গেলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই বেশি যায় একটা পরিবারে, তারা গিয়েই দেখে হয়তো পাত্রকে বা পাত্রের বাবা বা মুরব্বী যে কোনো একজন পুরুষ একজন নিয়ে যান, মেয়েরাই দেখে আসেন এবং তারপরে মেয়েরাই একটা মেয়ের পুরো চুল চেরা একেবারে বিশ্লেষণ করে যে এটা এরকম এটা এরকম। এবং ওই সময়টা মনে হয় তাদের নিজেদের দিকে আসলে নজরটা আসে না যে আসলে আমাদের নিজের কি আছে বা নাই। জিনিসটা কাইন্ড অফ এরকম যে আমার পরিবারের ছেলে বিয়ে কার সাথে হবে বা আদৌ বিয়ে হবে কিনা হচ্ছে কিনা এটার কোনো বালাই নাই, বাট আমার নেক্সট জেনারেশন পরের জেনারেশন কিন্তু দুধে আলতা গড়নের আমার একটা নাতি বা আমার বংশ প্রদীপ চাই। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে বাছাই করতে করতে হয়তো মেয়েটার আত্মবিশ্বাসটা ভেঙে যায় এবং অনেক মেয়ে খুব বাজেভাবে ট্রমাটাইজ হয়ে যায়, কারণ দেখা যায় বিয়ে কোনো রকম ভাবে হয়েও গেল, তারপরে খুব ধরা শুরু করলো না তুমি তাহলে ওই দিন মেকআপ করা ছিলা নাকি, বা ওই দিন কি তুমি হিল পরা ছিলা, ও তাই আমরা বুঝতে পারিনি তুমি খাটো। সো মেয়েটা হয়তো সারা জীবনে কোনোদিন শুনেও নি যে তার আসলে চেহারায় কোনো প্রবলেম কিনা, কিন্তু বিয়ের পরে তাকে আসলে বুঝতে পারছে যে তার আসলে এত খুঁত। আবার অনেক সময় এটাও থাকে যে তুমি আসলে অনেক সুন্দর কিন্তু গায়ের রংটা একটু চাপা, বা মানে বিভিন্ন রকম মানে একটা প্রশংসা করার পরেও জাস্ট একটা নেগেটিভ একটা কথা ছুড়ে দেয়। এই জিনিসগুলো আসলে পেইনফুল। অনেক ক্ষেত্রে আমরা মেয়েরাও কিন্তু ছেলেদেরকে আসলে ফিজিক্যালি বুলি করতে ছাড়ি না, আমরাও হয়তো মেয়েরা অনেক সময় বলে ফেলি যে ছেলের তো সবই ঠিক আছে কিন্তু হাইটটা তো খুব কম, হয়তো 2 ইঞ্চি মানে 5 ফিট 7 কেন, মানে 7 কেন হলো না, 5 ফিট 5 কেন না, আমি এটার জন্য আমি বিয়ে করব না। বা ছেলেটা ওভারঅল সবকিছু ভালো বাট ছেলের তো মাথায় চুলই নাই, আমি কেন বিয়ে করব। বা ছেলের তো মানে অনেক মোটা, আমি ছেলেটাকে কেন বিয়ে করবো। সো মেয়েরাও কিন্তু অনেক ক্ষেত্রে খুব মানে বাছবিচার করে যে ছেলের দাড়ি নাই আমি বিয়ে করব না, বা ছেলের চাপ দাড়ি থাকতে হবে, হেন থাকতে হবে, তেন থাকতে হবে। এই যে একটা ফ্যাসিনেশন, এই জায়গাটাতে আপনি কি বলবেন? এটা ডেফিনেটলি একটা মেয়ে যেরকম ফেস করে একটা ছেলে অবশ্যই ফেস করে। এবং ফ্যাসিনেশনের কথা আপনি যেহেতু বললেন, এটা আসলে আমি এটা তো আমার মধ্যে একসময় ছিল, যখন মানে টিনেজ বয়স থাকে তখন নতুন নতুন এই জিনিসগুলো, যে এমন হতে হবে, লম্বা হতে হবে, ফর্সা হতে হবে, অনেক সুন্দর হবে, এই জিনিসগুলো অবশ্যই মেয়েদের মধ্যে অনেক বেশি কাজ করে। এবং আমার মনে হয় যে একটা বয়স পরে গিয়ে না কিছু মানে সবার কথা আমি বলবো না, কিছু মেয়ে হয়তো ওই ফ্যাসিনেশনটা থেকে বের হয়ে আসতে পারে না, যে মানে আসলে তো আমি যেভাবে চাইছি সবকিছু তো ওইরকম পারফেক্টলি পাওয়া যাবে না, আর আমি নিজেও তো আসলে পারফেক্ট না, আমি কিভাবে আরেকজনের কাছ থেকে পারফেকশন আশা করি। তো হ্যাঁ, এই জিনিসটা আসলে অনেকটাই মানে আমি বলবো যে একটা মেয়ের জন্য যতটাই পীড়াদায়ক অবশ্য একটা ছেলের জন্য আসলে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে আসলে এই জিনিসটা জাজ করা আসলে আমাদের সমাজে এখন আসলে জিনিসটা অনেক বাজেভাবে জড়িয়ে আছে।
যেটা থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। ডেফিনেটলি আপু, আরেকটা জায়গা যদি বলি আপু, আমাদের মেয়েদের কমন একটা ভয়ের জায়গা থাকে যে আমার শ্বশুর বাড়িটা কেমন হবে, এবং এটা আমি অনেক মেয়েকে এই দোয়া করতে শুনেছি যে আল্লাহ আমার জানি কোনো ননাস না থাকে বা কোনো ননদ না থাকে, বা কাইন্ড অফ আমি এতিম ঘরের ছেলে হলেও ভালো, বা বাবা মাও অনেক সময় বলে যে তোমাকে এতিম ঘর দেখে বিয়ে দিব, যাতে ছেলেকে আমরা ঘর জামাই করে আমাদের কাছে নিয়ে এসে রাখবো। বা এই যে একটা প্যাটার্ন যে বিয়ে হওয়ার আগেই একটা মেয়ে দেখে এত ভয় পাচ্ছে, বা ওই ফ্যামিলিটা কেমন হবে, খারাপ হবে না কি হবে, এবং খারাপই ধরে নেয় অনেকে। কিন্তু আমরা তো আশেপাশে অনেক ভালো শ্বশুর বাড়ির গল্প শুনতে পাই, খুব ভালো ননদ ননাসের গল্প শুনতে পাই, দেবর ভাসুরের গল্প শুনতে পাই। তো এইটা নিয়ে আপু আপনি যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স বা কোনো আপনার আশেপাশের কারো কথা বলেন। এক্সপিরিয়েন্স যদি বলি, সেটা হচ্ছে কি যে এই কনস্ট্যান্ট যে একটা ফিয়ার যে আমি আসলে এখন আমি বাপের বাড়িতে আছি, শ্বশুর বাড়িতে যে আমি আসলে কেমন অবস্থায় পড়বো আমি জানি না, বা আমি হচ্ছে আমার বাবার বাড়িতে মেয়ে, আমি এখানে হয়তো কোনো কিছু একটা বায়না করতেই পারি, আবদার করতেই পারি, হয়তো আমি একদিন চাইলাম আমি 12টা পর্যন্ত ঘুমালাম, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে তো সেটা সম্ভব হবে না, কারণ আমি একটা বাড়ির বউ, আমার একটা দায় দায়িত্ব থাকবে। তো এই জিনিসটা নিয়ে আসলে মানে চিন্তা আমি তেমন ভাবে কখনো করতাম না, কিন্তু দেখা যেত কি যে ঘরের কাজ যখন আমি করতে চাইতাম না, বা আমাকে কোনো কিছু শিখানোর জন্য আমার মা, খালা বা আমার যত ফিমেল রিলেটিভস আছে যে এখন শিখে রাখো বা এখন করে রাখো, না হলে শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনতে হবে, বা তুমি এটা খাচ্ছ না কেন, তোমাকে শ্বশুর বাড়িতে গেলে বলবে কি যে তুমি তো তোমার মা বাবা এটা খাওয়ানো শিখায় নাই, বা তুমি হচ্ছে ঘরের কাজ জানো না, তোমার জন্য পরে আমাদেরকে ফোন দিয়ে বিচার দিবে যে মেয়ে তো কিছুই পারে না, আপনি হচ্ছে মেয়েকে কি শিখায় আমাদের বাড়িতে পাঠালেন। তো এই যে একটা জিনিস, এটা আসলে ছোটবেলায় শুনতে শুনতে মানে মাথায় গেঁথে গেছে যে আসলে হয়তো শ্বশুর বাড়িতে গেলে এগুলোই হবে, যে মানে ভালো কিছু যে হতে পারে এটা আসলে এক্সপেকটেশনের বাইরে চলে গেছে, যে মানে আমার সাথে হয়তো ভালো কিছু হবে, বা আমাকে হয়তো ওরা আমার মতো করে বুঝবে, আমার শাশুড়ি হয়তো ভালো মানুষ হবে, বা হয়তো আমার অভ্যাসগুলো আস্তে আস্তে আমি পরিবর্তন করবো, আমাকে সেই সাপোর্টটা তারা দিবে। মানে এই যে একটা আশা, এটা আসলে কখনোই মনে আসে না। মনে হলে শ্বশুরবাড়ির কথা প্রথমেই মাথায় আসে যে হয়তো আমাকে নিয়ে তারা খারাপ কিছুই বলবে, বা আমি হয়তো অ্যাডজাস্ট করতে পারবো না, বা একটা কনস্ট্যান্ট ফিয়ার মনের মধ্যে কাজ করে যে মানে আমি গিয়ে যদি ওখানে ভালো না থাকি, বা আমি তখন তাহলে কি করব, আমার তো তখন বাপের বাড়ি তো আমি চাইলেই হুট করে চলে যেতে পারবো না, আবার শ্বশুর বাড়ি ছেড়েও আমি হুট করে চলে যেতে পারবো না, তো আমি তখন কোথায় যাব? আপু আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেল বা এদের কারো যাদের বিয়ে হয়েছে ওনাদের ওনাদের ভিতরে আপনি কাউকে দেখেছেন এরকম, মানে শ্বশুর বাড়ি নিয়ে ভয় এবং ওটাই সত্যি হয়ে গেল, বা খুব ভালো শ্বশুর বাড়ি পেয়েছে, এরকম কোনো এক্সপিরিয়েন্স বা কিছু? হ্যাঁ, এটা আমি দেখেছি। শ্বশুরবাড়ি ভালোর এক্সাম্পল যদি দেই, তাহলে হচ্ছে যে আমার খুব কাছের একজন বান্ধবীর মানে তার বিয়েটা আসলে হুট করেই হয়ে গিয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যেটা হয় মানে হঠাৎ করে হুম, বিয়ে হয়ে যায়। তো ও হচ্ছে বিয়ের আগের দিন আমাদের একজন ক্লোজ ফ্রেন্ডদের একটা কনভারসেশনে বলে যে আমি আসলে মা বাবা যা বলেছে তাদের কথা মতো আমি রাজি হয়ে গিয়েছি, আমি তাদেরকে বলেছি যে তোমরা আমার জন্য যা ভালো মনে করো তাই, কিন্তু আসলে আমার আজকে রাতটা পোহালে বিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে আমি যদি শ্বশুরবাড়ি থেকে ভালো না থাকি, বা আমি যে আমার যে কিছু বদ অভ্যাস আছে, বা আমি কিছু জিনিস পারি না, এগুলো নিয়ে যদি আমাকে তারা কথা শোনায়, তখন আমি কি করব? আমি তো আসলে এগুলো নিতে পারবো না। মানে এই ধরনের ভয়, আমরা তখন তাকে তাকে শান্ত করি, তাকে বুঝাই যে আসলে হয়তো এরকম হবে না, এবং ঘুরে ফিরে দেখা গেল যে তাই, তার শ্বশুর বাড়ির মানুষজন অত্যন্ত অমায়িক, এবং ও বিয়ের 1 মাসের মাথায় আমাদেরকে জানায় যে আসলে মানে আমি যা ভেবেছিলাম তার কিছুই না, আমার শাশুড়ি আমাকে যথেষ্ট সাহায্য করে, আমার হাজবেন্ড অনেক বেশি সাপোর্টিভ, আমাকে মানে খুবই হেল্প করে, এবং দেখা যায় যে আমি যখন বলি যে আমি একটা কিছু পারছি না, আমাকে তখন তারা হয়তো বলছে যে ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এটা তো সবাই সবকিছু পারবে এমন তো আর না। তো এই যে তার একটা নেগেটিভ এক্সপেকটেশন থেকে একটা পজিটিভ কিছুই হলো, এই জিনিসটা আছে। আর নেগেটিভের ব্যাপার হচ্ছে যেটা যে এটা আমার একজন কাছের আত্মীয়র কথা বলবো, তাদের হচ্ছে খুব ভালো একটা জায়গা থেকে তারা বিয়ে করায়, মেয়ের শ্বশুরবাড়িতে অর্থ সম্পদ কোনো কিছুরই কোনো অভাব নাই, তো ওরা ইনিশিয়ালি ওদের যা যা দেখে মনে হয়েছে যে ছেলে ভালোই হবে, ছেলেরও স্ট্যাটাস ভালো, ভালো একটা জব আছে, তো তারা সবকিছু দেখে ভাবলো যে শ্বশুরবাড়ি সবাই ভালো হবে, এবং বিয়ের আগেও সবাই মিষ্টি মুখে জিনিসগুলো বললো যে আমাদের মেয়ের মতো থাকবে, আমরা তাকে কোনো কিছুই করতে দিব না, আমাদের বাসায় এত কাজের লোক আছে। কিন্তু দেখা গেল কি যে বিয়ের পরে মানে
তুমি কেন এখানে বসে আছো, তুমি মানে একটা সেকেন্ডের জন্য হচ্ছে মানে তাকে একটু রিল্যাক্সড হয়ে যে আমি আশেপাশে মানুষগুলোকে বুঝবো বা কিছু একটা করবো, সেটা আসলে তারা দিচ্ছে না। মানে তাদের কনস্ট্যান্টলি একটা মানে ক্রিটিসাইজ করা মেন্টালিটি, যে তুমি কি কিছু শিখে আসো নাই, বা তুমি কি জানো না শ্বশুর বাড়িতে আসলে কিভাবে বিহেভ করতে হয়, বা তুমি মানে তুমি তো বাড়ির বউ, তোমার তো এটা দায়িত্ব, তোমার তো ওইটা দায়িত্ব, তুমি এটা কেন করলা না, এভাবে কেন করলা না। তো আলটিমেটলি জিনিসটা যেতে যেতে ওনাদের হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপেও জিনিসটা এফেক্ট করে, এবং ঘুরে ফিরে দেখা যায় যে খুব একটা বাজে রকমের পরিস্থিতি এখানে তৈরি হয়। এবং এক পর্যায়ে আমি যতটুকু শুনেছি যে ওনার হাজবেন্ড ওনার গায়ে হাতও তোলে, এবং এটা নিয়ে খুব বাজে একটা অবস্থা হয়। উনি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে, এবং খুব বিশ্রী একটা সিচুয়েশন হয়েছিল আর কি। তো উনি কাঁদতে কাঁদতে বলতো যে আসলে আমাকে তারা কি দেখে তাহলে বিয়ে দিল, যে ওদের মেন্টালিটি আসলে এত নিচু যে মানে ওরা মনে করে যে বাড়ির বউ মাত্রই হচ্ছে কোনো মানে কাজকর্মে পারদর্শী হতে হবে, মানে পারি না, একজন সাহায্যকারী, হ্যাঁ বাসার একজন হ্যাঁ, সাহায্যকারী মানে হিসেবে সে আসে। আমি কি বাড়ির কাজের লোক, আমি হ্যাঁ অবশ্যই সংসারে কাজ করব, কিন্তু মানে তাদের এক্সপেকটেশনটা আমার কাছে হচ্ছে হেল্পিং হ্যান্ডের মানুষের মতো, মানে বউয়ের এক্সপেকটেশনটা না আর কি। বুঝতে পারছি। সো এটা একটা কমন সিনারি, এবং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে বিয়ের আগে আসলে একজন ছেলের এই জায়গাটাতে একটু প্রস্তুত হয়ে নেওয়া দরকার নিজেকে, যে আমি আসলে যাকে ঘরে নিয়ে আসছি ডেফিনেটলি আমার মাকে আমি যেরকম দেখে আসছি, আমার নানি বা দাদিকে যেরকম দেখে আসছি ওরকম না, কারণ যুগের পরিবর্তনে আমি যেমন একটা পরিবর্তিত মানুষ, আমার স্ত্রীও একজন পরিবর্তিত মানুষ, এবং যেটা অন্যায়, অন্যায়কে আমি অন্যায় বলবো, সেটা আমার স্ত্রী হোক, আমার মা হোক, আর যেই হোক মুরব্বী, আমি সবার সাথে খুব পোলাইটলি আমি ডিসএগ্রিমেন্টে যাবো, এবং যেটা সত্যি যেটা ঠিক আমি ওটার পক্ষেই থাকবো। সো একটা ছেলের আসলে এই দায়িত্বটা আছে, এটা করলে মনে হয় আমাদের মেয়েদের যে ভয়টা ওটা অনেক ক্ষেত্রে চলে যায়। এবং এখান থেকে আপু আমি আরেকটা জিনিস যেটা একটু বলবো, যে ঘরের কাজের যে ব্যাপারটা আপনি বলছিলেন, তো আপনার কথাটা ইয়ে করতে গিয়ে আমি রিসেন্টলি ফেসবুকে একটা মেমে আমার চোখে পড়ে গেল, যে কোমর ধুতে গিয়ে যদি কোনোদিনও হচ্ছে ওই পানি মুখে ছিটা চলে আসে তাইলেই তোমার বিয়ে করার শখ চলে যাবে। মানে জিনিসটা এরকম ভাবে আমাদেরকে প্রিপেয়ার করা হয় যে আমি আমার সব কাজ করছি হচ্ছে গিয়ে বিয়ের পরে করার জন্য, বাট এই যে ঘরের কাজ জিনিসটা, এটা তো আমি আমার নিজের মায়ের মানে মাকে হেল্প করার জন্য করতে পারি, বা আমি আমার নিজের যে রুমটা আমার নিজের বাসায় ওটা গুছানোর জন্য করতে পারি। কিন্তু আমাদেরকে জাস্ট এইভাবে ট্রেনিংটা দেওয়া হচ্ছে যে বিয়ের পরে তুই এগুলা করবি। সো মেয়েদের মনে ভয় কিন্তু চলে আসে ওটাই, যে বিয়ে করব একদিনই তো সাজগোজ করবো, কিন্তু এরপরে তো মানে এটারও কিন্তু মেমে আমি দেখেছি যে একটা আংটি পড়তে যাচ্ছে হাতে, দেখছে যে প্রথম দিন খুব সাজলো, পরের দিনই সে হচ্ছে বাসার সাহায্যকারী হয়ে গিয়ে একেবারে সবকিছু করে বেড়াচ্ছে। তো এই যে ভীতিগুলা, এই ভীতিগুলো হয়তো আমাদের বাবা মারা আমাদের প্যারেন্টিং এর সময় হয়তো আমাদেরকে একটু পরিবর্তন করে দিতে পারে, এই কাজটা এভাবে তারা নিয়ে আসতে পারে। কারণ আমার মা আমার চোখের সামনে কষ্ট করতেছে, আমি তো তাকে হেল্প করতেই পারি, আমি কি আমার নিজের বাসা বাথরুমটা ধুতে পারি না? তো ওটার সাথে কেন বিয়েকে কানেক্ট করতে হবে? তো জিনিসটা এরকম যে হ্যাঁ, কাজ তো আসলে কারোরই ভালো লাগে না, কিন্তু আমার সন্তান আমার প্রতি এম্প্যাথেটিক কিনা, আমি বসে বসে কাজ করতেছি এবং তার ওটা কোনো গায়ে লাগতেছে না, তার মানে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে গোড়ায় গলদ, এটা ওকে বিয়ের পরে গিয়ে কাজ করতে হবে, এই থিঙ্কিংটা দেওয়াটা আসলে আমাদের জন্য ভুল। অ্যাকচুয়ালি এই জায়গাটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না, সাবকনশিয়াস মাইন্ডে ওই বিয়ে নিয়ে আরো ভীতি আমরা ঢুকিয়ে দিই। তো আরেকটা জায়গায় যদি আপু আমরা যাই, যে অনেক ক্ষেত্রে মেয়েদের ভিতরে এটা দেখা যায় যে বিয়ের আগের সম্পর্কটা নিয়ে মেয়েদেরকে হয়তো অনেকভাবে প্রশ্ন করা হয়, বা হচ্ছে যে ছেলেদেরকেও তো মেয়েরা করে, বাট এই জায়গাটা স্পেসিফিকলি বলছে এই কারণে যে একটা মেয়ে যখন প্রেম করলো, সে একজনকে দেখে প্রেম করলো এবং সে জানে তার বাসা থেকে বিসিএস ক্যাডার না হলে, যেটা আপনি বলছিলেন যে আমার যে উচ্চ স্ট্যাটাস ফিনান্সিয়ালি হোক বা সামাজিক ভাবে হোক, সব দিক থেকে আমাকে একটা ভালো স্টেটাসে আমি যেতে চাচ্ছি, কারণ হচ্ছে কি আমার ফ্যামিলি আমাকে ওরকম দেখে দিতে চাচ্ছে। সো মেয়েটা জানে যে তার ফ্যামিলির এক্সপেকটেশন এরকম, বাবা মা কিছুতেই মানবে না ওরকম ভালো কিছু না হলে, বাট সে এমন একজনকে পছন্দ করলো যার সাথে তার ফ্যামিলির স্টেটাস যায় না, কিন্তু সে তাকে ভালোবাসছে অনেক বেশি। কাজে এই যে একটা মানে পরিবারের মানে বেড়ে ওঠার পার্থক্য, কালচারাল ডিফারেন্স আছে, সবকিছুর ডিফারেন্স থাকা সত্ত্বেও সে ভালোবাসলো, কিন্তু বিয়ের সময় গিয়ে সে বিয়ে করলো বাবা মার মতেই। কারণ কি, সে ওই যে জোরটা খাটাবে যে না আমি এখন এভাবে বিয়ে করবো না, জোরটা সে খাটাতে পারলো না। এই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন, যে একটা মেয়ের কি আসলে তার ফ্যামিলিকে বোঝা উচিত, নাকি আবেগের বশে জাস্ট এই সম্পর্কগুলাতে জড়িয়ে গেলেই হয়ে যায়, বা একটা ভালোবাসা কি শুধুমাত্র একটা মানে জীবন কাটানোর জন্য যথেষ্ট? আমার মতে এটা অবশ্যই যথেষ্ট না, কিন্তু আপনার কি মনে হয় আপু?
আম, ভালোবাসা অবশ্যই জরুরি, এটা আমি বলবো, কিন্তু আসলে শুধুমাত্র ভালোবাসা দিয়ে তো আসলে সংসার বা জীবনটা আসলে চলে না। কারণ ভালোবাসার সাথে সাপোর্টের প্রয়োজন আছে, আন্ডারস্ট্যান্ডিং, বা আমার সারাউন্ডিংস এ মানুষ কিরকম চিন্তা করছে, তাদের চিন্তাধারা আমার মতো কিনা, এটা তো অবশ্যই জরুরি। আম, ভালোবাসা জরুরি, এটা আমি কখনোই মানে অস্বীকার করি না, কিন্তু মানে সামাজিকতার যে একটা ব্যাপার বা মেন্টালিটির যে একটা ব্যাপার, যে আমার মেন্টালিটির সাথে ওদের মেন্টালিটিটা কতটুকু যাচ্ছে, বা এমনও যদি হয় যে আমার মেন্টালিটি ওদের সাথে মিলছে না, কিন্তু অ্যাটলিস্ট মানে ওরা আমার সাথে অ্যাডাপ্ট করতে পারছে কিনা, বা আমি ওদের সাথে অ্যাডাপ্ট করতে পারছি কিনা, যে অ্যাডাপ্ট করার যে ক্ষমতা বা মেনে নেয়ার যে ব্যাপারটা, এটা অবশ্যই থাকতে হবে। কারণ সংসারটা আসলে শুধু ভালোবাসা দিয়ে হয় না, এটা আমি অবশ্যই এখন রিয়েলাইজ করি। সংসারে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন, একটা মেন্টালিটি মিলের প্রয়োজন আছে, এবং সবার একের অপরের সাপোর্টের প্রয়োজন আছে। এবং সবচেয়ে বড় কথা আসলে একটা মানুষকে ভালোবাসার আগে তার মানে এটা তো আসলে দেখে মানে সিলেক্ট করা পসিবল না, যে মানে তার মেন্টালিটি তো আমি প্রথম দিনই আসলে বুঝতে পারবো না, বা অনেকের মেন্টালিটি হয়তো আমরা অনেকদিন একসাথে থেকেও বুঝতে পারি না। তো আমার মনে হয় যে এই জিনিসটাতে আসলে কশিয়াস থাকা উচিত। শুধুমাত্র যে ভালোবাসি দেখেই সব ছেড়ে ছুড়ে ওখানেই চলে যেতে হবে তা তো অবশ্যই না। ফ্যামিলির যে কিছু কনসার্ন থাকে, যেমন তুমি ভালো থাকবে কিনা, বা তুমি শুধু ভালোবাসো এজন্যই চলে যাচ্ছ, বা এজন্যই বিয়ে করতে যাচ্ছ, এই কনসার্নটা অবশ্যই ভ্যালিড, এবং আমার মনে হয় যে এটা অবশ্যই খেয়ালে রাখা উচিত মানে কোন ধরনের ফার্দার স্টেপ নেওয়ার আগে অবশ্যই। সো তাহলে আমার আমার যেটা এক্সপিরিয়েন্স বলে আপু, যে হ্যাঁ আপনাদের কাউকে ভালো লাগতে পারে, কিন্তু আমি ওই মানুষটাকে কষ্ট দিব নাকি, আমি ওর সাথে কমিটেড হওয়ার আগে এটা দেখবো আমার ফ্যামিলি তাকে মেনে নিবে নাকি। আবেগের বশবর্তী হয়ে অনেকেই বলে যে হ্যাঁ হ্যাঁ এটা মানায় নিব, আমরা আমরা সবকিছু করে ফেলবো, কিন্তু আমি এরকম অসংখ্য ক্লায়েন্ট দেখি যারা অ্যাকচুয়ালি খুব বাজে রকম হার্টব্রেকের শিকার হয়ে যায়। কারণ কি, ভালোবাসার সময় যে কথা দিয়েছিলাম কিন্তু আলটিমেটলি ফ্যামিলিকে তো মানাতে পারিনি, এবং একটা ট্রমা নিয়ে নতুন একটা সম্পর্কে আমাকে যেতে হচ্ছে, বা আমার কাইন্ড অফ বাধ্য করছে। হ্যাঁ, ইমোশনাল ব্ল্যাকমেইলের কারণে আমাকে চলে যেতে হয়, বা অনেক মেয়ে আসলে সচেতনই থাকে। ইভেন আমি এরকম ক্লায়েন্টও পেয়েছি যে ছেলেটা বলছে যে ও আমার সাথে অ্যাফেয়ারে ছিল, কিন্তু অ্যাফেয়ারে থাকা অবস্থায় ও আমাকে সবসময় বলতো যে দেখো আমি তোমার সাথে মানে আছি, কিন্তু বিয়ের সময় কিন্তু আমি এরকম ভালো স্টেটাস যে আমাকে ভালো রাখতে পারবে এবং ওরকম কারোর সাথে সেটেল ডাউন করবে, এবং আলটিমেটলি ও ওইটাই করছে, ও ওরকম ভালো দেখে সেটেল ডাউন করেছে। তো এখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসে, যেটা যে একটা মেয়ে যখন একটা ভালো মানে ক্যারিয়ার সম্পন্ন, ফিনান্সিয়ালি স্টেবল, সামাজিকভাবে প্রচুর সম্মানিত একটা পরিবারে যখন যায়, কিন্তু ছেলের হয়তো চেহারা ওরকম ভালো না, বা ছেলের কোনো খুঁত থাকে, আমরা কমনলি মেয়েটাকে গোল্ড ডিগার বলি। এবং আবার দেখা যায় যে না, ছেলেটার হয়তো ওরকম কিছুই নাই, বাট স্টিল মেয়েটা ওকে বিয়ে করেছে, পছন্দ করেছে, তখন আবার মেয়েটাকে আমরা খুব প্রশংসা করি। কিন্তু একটা মেয়ে হয়তো সব সময় শুধুমাত্র মানে তার সুবিধা না, মানে এমনিতেও তো একটা মানুষকে দেখে পছন্দ করেও যেতে পারে জেনুইনলি। এই জায়গাটাতে আসলে কি মনে হয়? গোল্ড ডিগার যে ওয়ার্ডটা আপনি বললেন, এটা আসলে এখনকার সময় এত বেশি প্রচলিত যে মানুষ হয়তো, আমার কিছু কিছু ক্ষেত্রে আমি এটা দেখেছি যে কিছু মানুষ হয়তো না বুঝেই গোল্ড ডিগার বলছে, যে মানে এটা এটা তুমি করলাম মানে তুমি তো গোল্ড ডিগার। কিন্তু আসলে গোল্ড ডিগারের ব্যাপারটা কি ওরকম যে মানে আমি সম্পত্তি, একজন মানুষকে আমার ভালো লাগতেই পারে, হয়তো তার সম্পত্তিও আছে, তার মানে কি এই যে আমি গোল্ড ডিগার হয়ে গেলাম? হতেই পারে যে তাকে আমার পার্সোনালিটি দেখে পছন্দ হয়েছে, বা সে মানুষ হিসেবে ভালো। এখন তার সহসম্পত্তি থাকা মানেই যে একটা মানুষ গোল্ড ডিগার হয়ে গেল তা কিন্তু না। এবং আরেকটা ব্যাপার যেটা, যে টাকা পয়সা দেখে বিয়ে করা, বা একটা মানুষ আমাকে ফিউচারে কিরকম সাপোর্ট দিতে পারবে এটা দেখে বিয়ে করা, এটা অবশ্যই সবার দেখা উচিত। কারণ আহ আসলে ওই যে আমি বললাম, শুধুমাত্র সংসার তো ভালো লাগার ভালোবাসা দিয়ে হয় না। তো অবশ্যই আমরা একজন একজনকে সাপোর্ট ফাইন্যান্সিয়ালি করতে পারবো কিনা এটা তো অবশ্যই আমার দেখতে হবে। তো জাস্ট বিকজ একজন মানে টাকা পয়সা আছে, বা একজন মানে ওয়েলদি বা স্টেবল ফিনান্সিয়ালি, তাকে বিয়ে করলাম মানে কিন্তু একটা মানুষ গোল্ড ডিগার হয়ে যায় না। তো এটা আসলে আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে কিছু মানুষ হয়তো না জেনেই বা না বুঝে জিনিসটা বলে, আবার কিছু মানুষ হয়তো মানে জেনে বুঝে তকমা লাগিয়ে দেয় যে তুমি হয়তো গোল্ড ডিগার, কারণ তুমি তো টাকা পয়সা দেখে বিয়ে করছো। একটা ছেলেটা তো দেখতে ভালো না, তাহলে তুমি কি দেখে বিয়ে করলা, মানে তোমার ছেলেটাকে কেন ভালো টাকা লাগলো? পয়সা দেখে করছো, তাহলে হ্যাঁ, তোমার টাকা অবশ্যই তুমি পয়সার টাকা দিকে পয়সা নজর। দেখিয়ে করেছো। তো ওইখানে এমনও তো হতে পারে যে ছেলেটার পার্সোনালিটি হয়তো পছন্দ হয়েছে মেয়েটার, বা ছেলেটা হয়তো মানুষ হিসেবে ভালো,
এই জন্য তাকে পছন্দ করে বিয়ে করেছি। কিন্তু এটা আসলে আমাদের মাইন্ডসেটই এরকম হয়ে গেছে যে ছেলে দেখতে ভালো না, হয়তো বা ছেলের টাকা আছে, ছেলের অনেক টাকা পয়সা আছে, তাহলে তো ছেলের চেহারা আসলে কোনো ম্যাটার না, বা ছেলের ফ্যামিলি বা আত্মীয় স্বজন মানে ক্যারেক্টার এগুলো তো আসলে কোনো ম্যাটার না, ছেলের তো টাকা পয়সা আছে। কিন্তু আমার যেটা মনে হয় গোল্ড ডিগারও হয়তো বর্তমান যুগে আছে, হ্যাঁ যেটা এটা তো একটা অবশ্যই আছে, এবং আমরা হয়তো অহরহ বিভিন্ন ঘটনা শুনিও। তো ওখান থেকে হয়তো আসলে মানুষের ভিতরে মানে ওই খোঁচা মারাটা থাকে, দেখা যায় নিজের লাইফে ফ্রাস্ট্রেশন থাকে, তো কাজে সে যে যাচাই বাছাই না করে একজনকে তকমাটা লাগায় দেয়। সো এই তকমাগুলা থেকে আমরা হয়তো দূরে থাকতে পারি। কাজে মেয়েদেরকে আসলে এই জিনিসগুলোও অ্যাকচুয়ালি নিতে হয়, যে কথাগুলো শুনছি। আবার ওখান থেকে আমি যদি বলি, অনেক সময় একটা মেয়ে এরকমও সাফার করে যে তার ফ্যামিলি মোটেও তাকে সাপোর্ট করে না, মেয়ে হিসেবে তাকে প্রচন্ড রকম বৈষম্যের ভিতর দিয়ে যেতে হয়, নিজের ফ্যামিলিতে কোনো সাপোর্ট নেই, মানে খুব দায়সারা, হয়তো বাবা মারা গিয়েছেন, মা ভাই কোনো রকমে তাকে পার করে দিচ্ছে। ওই সময় মেয়েটা প্রচন্ড কষ্টে থাকে, এবং অনেক ফ্যামিলিতে আমি দেখেছি মেয়েটা জাস্ট বলে যে আমার কোনো রকম একটা বিয়ে হলে আমি বেঁচে যাই, জাস্ট মানে যেই হোক না কেন। এবং দেখা যায় সে ওরকম খুব তাড়াহুড়ো করে হাতে একটা পাত্র পেলো, বিয়ে দিয়ে দিল, ওখানে গিয়ে মেয়েটা আরো অথৈ সাগরে পড়ে যায়, হাজবেন্ড হয়তো সাপোর্টিভ না, আরো পেইনফুল। কাজে ওটা নিয়েও বর্তমানে দেখা যায় যে মেয়েরা খুব ভয় পেয়ে যাচ্ছে। এবং একটা জিনিস মেয়েদের ভিতরে খুব চলে আসছে এখন, যে আমার যদি ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে, আমার পায়ের নিচের মাটি যদি শক্ত থাকে, তাহলে আমার লাইফে কোনো কষ্ট হবে না, আমি তাহলে অল সেট। এইটা সম্পর্কে আপনার কি মনে হয়? ফিনান্সিয়াল সিকিউরিটির যে ব্যাপারটা, এটা আমি যদি এখানে কথা বলতে গেলে আসলে আজকে থেকে 10-15 বছর আগে যখন আমাদের মা খালা ওরা ছিল, তখন এই জিনিসটা ছিল না, আমি বলবো না ছিল, বাট এখনকার যুগে মেয়েদের মধ্যে এই যে ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার ড্রাইভটা কিন্তু অনেক বেশি। এবং দেখা যাচ্ছে যে এটা আমি খারাপ অবশ্যই বলছি না, একজন ফিনান্সিয়ালি স্টেবল হতে চাইতেই পারে বা একজন ক্যারিয়ার ওরিয়েন্টেড হতেই পারে, কিন্তু এই যে একটা ব্যাপার যে আমি ফিনান্সিয়ালি স্টেবল না হলে আমার আসলে কোনো দাম থাকবে না, বা আমি ইনকাম না করলে আমার পায়ের মাটি নিচে শক্ত হবে না, বা আমি আসলে আরেকজনের উপর ডিপেন্ড করে থাকতে পারবো না, বা আমার নিজের ডিপেন্ডেন্সি দরকার, এই যে একটা ব্যাপার, এটা আসলে আমার মনে হয় কি সম্পূর্ণটাই আমাদের মাইন্ডসেট বা আমাদের সমাজে প্রিভিয়াসলি যত ঘটনা আছে সেখান থেকে আসে। কারণ কিছু ক্ষেত্রে দেখলাম যে বললো যে আমার হাজবেন্ডকে গিয়ে বললো যে আমাকে কিছু টাকা দাও, আমি হয়তো আমার মাকে এটা দিব বা আমার বাবাকে এটা দিব, একদিন 2 দিন দিল, তৃতীয় দিন হয়তো বললো যে তুমি এত কি দিচ্ছ, তোমার এত টাকা তোমার কেন লাগবে। এই যে কোয়েশ্চেনটা, এই যে প্রশ্নবিদ্ধ হওয়া যে তুমি টাকা দিয়ে কি করবা, বা তোমার বাবা মাকে আমি কেন কিনে দিব, এই জাতীয় কিছু কোয়েশ্চেন আসলে এই যে ভয়টা যে আমার মানে আমার মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে, যে আমি আসলে আসলে তো আমার কিছু কিনতে হলে আরেকজনের মানে আমার হাজবেন্ডের সামনে গিয়ে হাত পাততে হচ্ছে। মানে এই জিনিসটা আমি এভাবেই বললাম কারণ আমি কয়েকজনকে বলতেই শুনেছি যে বলতেছে যে আমি আসলে হাত পাততেছি ওর সামনে, আমাকে বলতেছে যে দিব না, ও আমাকে যদি বলে যে না দিব না, তাহলে তো আমার আসলে কিছু করার নেই, কারণ আমাকে ও ইনকাম করে, এখন আমি তো আর মানে বলতে পারি না যে দিতেই হবে, মানে এই প্রেশারাইজ তো আমি করতে পারি না, করলে দেখা যাবে হয়তো বাকবিতণ্ডা তৈরি হয়ে যাবে। তো এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হাজবেন্ড ওয়াইফের মধ্যে, যে আমার টাকা লাগবে, আমার হাজবেন্ডের কাছে আমি চাইতে পারি না, বা হাজবেন্ড হয়তো একটা কটু কথা বলে দিল, এই যে একটা ব্যাপার, এখান থেকে আমার মনে হয় মেয়েদের স্টেবল হওয়া বা ফাইন্যান্সিয়ালি মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ব্যাপারটা আসে কিছুটা। আর বাকিটা তো অবশ্যই মাইন্ডসেট এবং যুগের পরিবর্তন আমি বলবো। এবং সবশেষে আপনি যেটা বললেন যে ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে গিয়ে দেখা যায় যে অনেকে মানে অন্য কিছু স্যাক্রিফাইস করছে, যেমন আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল, তা আমার অন্য কিছু আর প্রয়োজন নাই, বা আমার হয়তো সংসার লাগবে না, আমার কিছু লাগবে না কারণ আমি তো স্টেবল। এটা আসলে এই মাইন্ডসেটটা আসলে ভুল, আমরা আসলে স্টেবিলিটি থেকে এই ভুল জিনিসটা আসলে ফেচ করেছি, যে মানে আসলে স্টেবিলিটি আমাদের প্রয়োজন অবশ্যই, কিন্তু তাই বলে যে স্টেবল হলেই ফাইন্যান্সিয়ালি টাকা পয়সা থাকলেই যে অন্য কিছু প্রয়োজন নেই তা তো আর না, সবকিছুর প্রয়োজন আছে। এক্স্যাক্টলি। সো এখান থেকে আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, যে আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা এখানে একটু বলি, যে আসলে না আমার কাছে মনে হয় কি এটা একটা মেন্টালিটির ব্যাপার, যে আমি বিয়ের পরে টর্চার্ড হব কিনা, আমি অ্যাবিউজড হব কিনা, বা আমি অ্যাকচুয়ালি বিট্রিয়ালের শিকার হব কিনা, এবং বিট্রিয়ালের শিকার হলে আমি ওখান থেকে বের হয়ে আসতে পারবো নাকি। বিলিভ মি, আমি যতই এডুকেটেড হই না কেন, আমি যতই ফিনান্সিয়ালি স্টেবল হই না কেন, আমার যদি ওই মেন্টালিটি না থাকে, আমি ওখান থেকে বের হতে পারবো না, আমি একটা অ্যাবিউজের সাইকেলের ভিতরে ঘুরতে থাকবো। কারণ আমি এরকম অসংখ্য হাই অ্যাচিভার ক্লায়েন্ট পেয়েছি, ফিমেল, যারা কিনা
একটা অ্যাবিউজের সাইকেলে আছে, ওনারা বুঝতে পারছেন না, ওনারা গ্যাস লাইটিং হচ্ছেন কন্টিনিউয়াসলি, ওনারা বুঝতে পারছেন না ওনার পার্টনার ওনাকে ফিজিক্যালি অ্যাবিউজ করছে, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার ইনভলভ। উনি মানে যথেষ্ট ফিনান্সিয়ালি স্টেবল, উনি যদি আজকে ডিভোর্সও দিয়ে দেয়, উনি সুন্দর একেবারে হেসে খেলে ওনার জীবন কাটিয়ে দিতে পারবে, বাট স্টিল উনি ওটা করছেন না। উনি তখনও চেষ্টা করে যাচ্ছেন যে উনি ওনার হাজবেন্ডকে কিভাবে ভালো রাখতে পারেন, উনি কিভাবে নিজে ভালো থাকতে পারে এই সম্পর্কটাতে। বাট ওই সম্পর্কটা থেকে অ্যাকচুয়ালি ডিভোর্স ওনার জন্য খুব বেটার একটা অপশন, ইভেন ওনার ফ্যামিলি মেম্বাররাও বলছে, সো উনি বের হতে পারছেন না। কাজে এই জায়গাটাতে আমরা যেটা বলি যে না, ফিনান্সিয়াল মানে ইন্ডিপেন্ডেন্সি একটা মেয়েকে মুক্তি দিবে, আমার কাছে মনে হয় এই জিনিসটা আসলে এভাবে না বলে আমাদের এভাবে তৈরি করা উচিত যে আমার মানসিক শক্তি বা একটা বিষয়কে আমি কিভাবে হ্যান্ডেল করব, এটা নিয়ে আমার চিন্তা করার যে জগৎটা, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যে কি আমাকে আসলে মুক্তি দিবে একটা কষ্ট থেকে বা একটা অন্যায় থেকে। কিন্তু আমরা দেখা যায় কি যে আমরা মানে ভাবি যে আমার যদি আর্থিক স্বাধীনতা থাকে তাহলে আমি একবার পুরো পৃথিবী হাতের মুঠায় পেয়ে যাব। হ্যাঁ, এটা সত্যি কথা, আসলেই ভালো লাগে না যে ইভেন এমনও যদি হয় একটা সংসারে হাজবেন্ড ওয়াইফের ভিতরে, ওয়াইফ হচ্ছে 10 লাখ টাকা কামাচ্ছে, হাজবেন্ড হয়তো 6 লাখ টাকা কামাচ্ছে, বা হাজবেন্ড হয়তো 25,000 পাচ্ছে, ওয়াইফ হয়তো 50,000 পাচ্ছে। ওই ফ্যামিলিতেও কিন্তু ওয়াইফের এটা একটু ভালো লাগে যে আমার হাজবেন্ড আমাকে দিন শেষে ছোট্ট একটা কিছু গিফট করুক, সে তার ঈদে ফ্যামিলির জন্য যখন কিনবে আমার জন্য ছোট্ট একটা কিছু কিনে আনুক। কারণ হাজবেন্ডরা ভাবে না আমার ওয়াইফ তো চাকরি করে কামাচ্ছে, ও তো আমার চেয়ে বেশি কামায়, ও তো ভালোই আছে, তো ওকে আমি দিব কেন। কিন্তু একটা মেয়ের ভিতর থেকে এটা একটা চাওয়া যে আমাকেও হয়তো এটা একটু দিক। কাজে বিয়ের আগে আসলে সবকিছুই কিন্তু মেয়েদের মাথায় ঘুরতে থাকে ক্যালকুলেশন গুলো, যে আসলে কেমন হবে, আমি আমার মা খালা কিভাবে দেখেছি। আপনার ফ্যামিলি হয়তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অনেক ফ্যামিলির মেয়েরা নিজেই দেখেছে যে বাবা তার মাকে কি অপমান করেছে, নানা নানুকে কোনো গিফট দিতে পারেনি বা তাদের জন্য চিকিৎসা করতে পারেনি। কাজে ওই একটা থেকেই কিন্তু তাদের একটা জিল কাজ করে না, আমাকে কিছু ইনকাম করতে হবে, আমার দরকার, ডেফিনেটলি দরকার, একটা মেয়ের অবশ্যই কিছু করা দরকার। বাট আমরা যেন এভাবে না দেখি জিনিসটা যে আমার আর্থিক স্বাধীনতা আমাকে সবকিছু থেকে মুক্তি দিবে, এটা অ্যাকচুয়ালি মুক্তি দিতে পারে না যদি আমি নিজেকে ওখান থেকে মুক্তি না দিই। এখান থেকে আরেকটা জায়গায় আমরা যদি যাই, যে মেয়েদেরকে অ্যাকচুয়ালি আরেকটা জায়গায় খুব সাফার করতে হয়, অঞ্চল ভিত্তিক বিয়ে। আমরা যদি চলে আসি যে ফ্যামিলিতে বিয়ের আগে এইটা নিয়ে প্রচুর কথা হয়, এই অঞ্চলে তোকে বিয়ে দিব না, এই অঞ্চলে তোকে যেতে দিব না। ইভেন মেয়েটা যাকে পছন্দ করে রাখলো একটা ছেলেকে, সবকিছু ঠিক, বা আমার কথা হচ্ছে ও ও তো হচ্ছে গিয়ে আমার মানে এর সাথে ক্ল্যানের সাথে ম্যাচ করতেছে না। আমরা দেখা যাচ্ছে বরিশাল, ও তো দেখা যাচ্ছে কুমিল্লা বা নোয়াখালী, আমরা চিটাং, ও তো সিলেটের, কাজে এটা হবে না, বাদ 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 বাদ। এই জায়গাগুলো নিয়ে আপনার কোন এক্সপেরিয়েন্স আপু? হ্যাঁ, এই জিনিসটা আসলে আমার নিজেদের ফ্যামিলির মধ্যে অনেক বেশি আছে। যেমন আমার দাদা বাড়ির সাইডে আমি বলবো যে আমাদের এদিকটায় আসলে এলাকা ভিত্তিক বিয়ে শাদী হওয়াটার প্রচলনই বেশি, এবং এলাকার বাইরে আসলে কেউ বিয়ে দিতে চায় না। মানে চায় না বলবো না, আসলে এটাই আসলে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে আমার এলাকার মধ্যেই হবে। আমার এলাকার মধ্যে হলে মেয়ে বিয়ে দিচ্ছি বা ছেলে বিয়ে করাচ্ছি আমাদের মানে জানাশোনার মধ্যে থাকবে, বা যে কোনো প্রয়োজনে আমি হয়তো মানে হুট করে একটা খবর নিতে পারবো, এরকম একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা এই যে নেগেটিভ ধারণা যে আমি হচ্ছে এই অঞ্চলের, ও তো ওই অঞ্চলের, ওখানে ওই অঞ্চলের মানুষ তো খারাপ, সবাই তো বলে ওরা ভালো না, এবং ওই অঞ্চলের মানুষ তার মানেও খারাপ হবে। মানে জিনিসটা হচ্ছে কি যে শুধুমাত্র অঞ্চলটা শুনে তারা জাজ করে ফেললো যে সে আসলে খারাপ। মানে এমন হতেই পারে যে সে ভালো, বা একটা ওই যে একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেছে যে খারাপ। এবং মানে এই জিনিসটা আমি ইভেন এই পর্যায়ে পর্যন্ত দেখেছি যে মানে আমাদের এলাকার বাইরে বিয়ে হয়েছে, বা আমাদের দেশের বাইরে, মানে আমাদের দেশের বাড়ি যে জায়গা ওই এলাকার বাইরে বিয়ে হয়েছে, সেখানে হয়তো এমন কিছু হয়েছে যেটা হয়তো তেমন কোনো ইস্যুই না, ছোট একটা বিষয় যেটা মানে হয়তো তেমন দেখার মতো কিছু না, কিন্তু এই যে একজন হয়তো বলে ফেললো যে আরে ওই কাজটা করছে, মানে ও তো ওই যে ওই এলাকার মানুষ, এই জন্য এই কাজটা করছে। আমরা তকমা দিয়ে দিই খুব দ্রুত, খুব দ্রুত, এবং আমাদের মনের ভিতরে এই ভয়টা আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ওই অঞ্চলে বিলং করলেও আমরা হয়তো ঢাকাতেই বড় হচ্ছি, বা আমরা হয়তো মফস্বল আরেকটা শহরে গিয়ে বড় হচ্ছে, হয় অঞ্চলটা হয়তো আমার দাদা বাড়ি নানা বাড়ি, বাট আমরা হয়তো এখন, হ্যাঁ, বাট ওখানে অ্যাকচুয়ালি আমার বেড়ে ওঠাটা কমপ্লিটলি অন্য একটা জায়গায়, ওটার সাথে হয়তো আমার টানটা ওরকম নেই। কারণ বর্তমানে চাকরির খাতিরে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এরকম শিফট হয়েই যাচ্ছি। বাট ওই যে কিছু ভয় ভীতি থাকে যে না ওই অঞ্চলের মানুষরা স্পেসিফিকলি এরকম। আবার অনেকে বলে যা রটে তার কিছু তো বটে, নিশ্চয়ই কিছু না কিছু আছে। যেমন আমি অনেক ক্ষেত্রে এরকম দেখি যে চিটাগাং এ বিয়ে দিব,
ওখানে তো অ্যাকচুয়ালি অনেক কিছু মানে ফলো করতে হয়, অনেক রিচুয়ালস আছে বিয়ের পরে। এটা একটা মেয়ের জন্য খুব হেভি হয়ে যায়, এত মানে কিছু দেয়া এটা কিভাবে সম্ভব। বা অনেক সময় দেখা যায় একটা মেয়ের ফ্যামিলিও যেটা বলে যে তোমাকে পড়াশোনা শিখায় কোনো রকমে আমরা দাঁড় করায় দিব, তারপর তুমি জাস্ট বিয়ে করে ফেলো, তারপর আর আমাদের দায়িত্ব শেষ। এই যে একটা নিজের ফ্যামিলি যে একটা মেয়েকে বলছে যে জাস্ট কোনো রকমে তোমার বিয়েটা দিয়ে দিব, তারপর আমরা হাত ধুয়ে ফেললাম, আমাদের আর কোনো কিছু নাই, তুমি এখন ওখানেই থাকবা, এবং ওই বাসায় যত কষ্টই হোক যত যাই হোক, তারপরও দেখা যায় বাবা মাকে যদি বলো, বাবা মা বলে যে না সহ্য করো সহ্য করো। আর যদি বাবা না থাকে তাহলে তো ভাই বোনরা কেউ দায়িত্বও নিতে চায় না। তো অনেক ক্ষেত্রে আমি অনেক মেয়েকে দেখেছি এটা নিয়ে একটা ভয় কাজ করে যে আমার যে বিয়ে হয়ে যাবে এরপর তো আমার নিজের পরিবারই আমার অ্যাকচুয়ালি আপন থাকবে না। সো আপনি আমাকে শুরুতেই বললেন যে ভাসমান হয়ে যাব, নিজের একটা জায়গা। সো এই ক্ষেত্রগুলোকে অ্যাকচুয়ালি একটা মেয়ের জন্য বিয়ের আগে কতটুকু প্রেসার ক্রিয়েট করে মানসিক ভাবে? আমি যদি নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সেটা আসলে আমি বিয়ে নিয়ে আমার মধ্যে যত ধরনের মানে ভীতি বা নেগেটিভিটি কাজ করে, এটা একটা অনেক বড় অংশ আসলে এই যে ভাসমান অবস্থা তার চিন্তা করলে। কারণ আমাদের তো সামাজিক একটা মানে আমি হয়তো শুরুতেই বলেছি, আমাদের সামাজিক তো একটা ব্যাপারই আছে যে মানে মেয়ে বিয়ে হয়ে গেছে মানে এখন মেয়ে পর হয়ে গেছে, মানে মেয়েকে পর করে দিলাম, এরকম একটা কথা তারা বলে। তো এই যে আমি বাপের বাড়িতে আমি পর হয়ে গেলাম, আমি শ্বশুর বাড়িতে গিয়ে যদি আমি অ্যাডজাস্ট করতে না পারি, মানে কোনো একটা কারণে হতেই পারে যে হয়তো ওদের সাথে আমার মিলছে না বা কোনো একটা সমস্যা হচ্ছে, তো আমি তখন আসলে কোথায় যাব? আমি তখন বাপের বাড়ি থেকে পর হয়ে গেছি, আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি অ্যাডজাস্ট করতে পারলাম না। তো আমি তখন একটা মাঝামাঝি একটা অবস্থায় দাঁড়িয়েছে যেখানে আসলে আমি কোনো জায়গাতেই যেতে পারি না। এবং এটা আমি আমার অনেক বয়স্ক আত্মীয়দের কাছ থেকেও শুনেছি, তারা বলতো যে আমি তো হচ্ছি পরগাছা, মানে আমার তো আসলে কোনো নিজস্ব অস্তিত্ব নেই, আমি হয় বাপের বাড়িতে, আমার আসলে নিজের কোনো বাড়িই নেই। কারণ আমার নিজের বাড়ি কোনটা আমি বলতে পারি না, আমি হয় বাপের বাড়ি না হয় শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে হয়ে যাবে জামাইয়ের বাড়ি, সেখান থেকে ছেলের বাড়ি, আসলে আমার বাড়িটা আসলে কখনো হয় না, হয় হচ্ছে অন্য মানুষের বাড়ি, আমি সেখানে পরগাছা, এই জাতীয় কথা তারা বলে। এবং মানে এই জিনিসটা আসলে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে সত্যি। কারণ একটা বাড়িকে নিজের বাড়ি হিসেবে তৈরি করতে হলেও তো আমার ওরকম একটা ওয়ার্ম ফিলিং বা একটা ওরকম ওয়েলকামে একটা অবস্থা থাকতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেকে সেটা পায় না, তখন এই যে দোটানার অবস্থাটা তৈরি হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার মনে হয় যে হয়তো আমার সাথে এটাই হবে, আমিও হয়তো এরকম ভাসমান অবস্থাতেই থাকবো। ভালো কিছু তো হতে পারে। হ্যাঁ, ভালো কিছু হতে পারে, এটা তো অবশ্যই একটা। আমরা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় আমরা আসলে নেগেটিভ জিনিসগুলো অনেক শুনি, এবং আমরা নেগেটিভ জিনিসটাকে খুব দ্রুত বিশ্বাস করে ফেলি, যে কারণে আমরা পজিটিভ যে একটা হতে পারে নেগেটিভটাকে আমরা ডাউট করি না, কিন্তু পজিটিভটাকে আমরা অনেক বেশি ডাউট করি। কারণ ডেফিনেটলি এরকমও তো অ্যাকচুয়ালি হতে পারে যে আমি এত নেগেটিভিটির ভিতর, মানে এত ভয় এত কিছু নিয়ে আমি যখন একটা নতুন সংসারে যাচ্ছি, আমি একজন নতুন বউ, আমার আসলে ইনলস খুবই ওয়ার্মলি আমাকে অ্যাকসেপ্ট করলো, মানে ওনারা আমাকে তার ফ্যামিলি মেম্বার হিসেবে নিতে চাচ্ছে, কিন্তু ওই যে আমার ভিতরে যে ভয় বা নেগেটিভিটি, হয়তো ওইটার রিফ্লেকশনটা আমি তাদের উপরে করতে গিয়ে আমি ফিল করছি যে ওরা তো অ্যাকচুয়ালি নেগেটিভ, কিন্তু ওরা যে আমার বিহেভিয়ারের মানে একটা রিয়াকশন দিচ্ছে এটা আমি হয়তো বুঝতে পারি না। এটাও কিন্তু আমি অনেক সময় দেখি যে বর্তমানে মেয়েরা এই যে নেগেটিভ জিনিসগুলো শুনতে 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 অনেক বেশি রেবেলিয়াস হয়ে যাচ্ছে, এবং অনেক মানে খুব মানে রাফ অ্যান্ড টাফ, না আমি এরকম করবো, এটা হলে আমি ওইটা করবো, এই সিদ্ধান্ত নিব ওই সিদ্ধান্ত নিব। কিন্তু এই জিনিসটা মাথায় থাকছে না যে ওকে ফাইন, আমাকেও কিছু অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস করতে হবে, একটু আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, আমারও কিছু ভুল থাকতে পারে, আমারও কিছু জায়গায় সংশোধন করতে হবে। আমরা মেয়েরা হয়তো এই নেগেটিভিটির তোড়ে গিয়ে আসলে আমরা নিজেদেরকে খুব বেশি এস্টাবলিশ করতে চাচ্ছি, খুব মানে কনফিডেন্ট বোল্ড করতে চাচ্ছি, কিন্তু এই জায়গাটা হয়তো আমরা ভুলে যাচ্ছি যেটা আমাদের নিজের বোন যার নতুন বিয়ে হবে বা নিজের বাচ্চা যার বিয়ে হচ্ছে, ওকে একটু বলা যে না তোমার ফ্যামিলিটা ভালোও হতে পারে, তুমি একটু আন্ডারস্ট্যান্ডিং হয়েও বা তুমি জিনিসটা একটু সহনশীল ভাবে দেখো, অল্টারনেটিভ আমরা অপশনে যাব, ডেফিনেটলি আমরা যাব, আমরা তোমার সাথে আছি, বাট তোমারও হয়তো কিছু কাজ করার আছে। এই জিনিসগুলো আসলে কতটুকু পজিটিভ ওয়েতে আমাদেরকে বলা হয়, নাকি সবসময় হয় নেগেটিভ হবে, আমার লাইফে নেগেটিভ হয়েছে তোমার লাইফে নেগেটিভ হবে, নাইলে ওই বিয়ের পরে গিয়েই তুমি বুঝবা, এরকম ভয়ই আমরা দেখায় দিই। বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় বেশিরভাগ দ্বিতীয়টাই ক্ষেত্রে হয়, ভয়টাই দেখানো ভয় হয় দেখানো বেশি। হয়। কারণ ওই যে বললাম ঘরের কাজের ব্যাপারটা যেখান থেকে আসলে জিনিসটা শুরু, মানে মেয়ে কাজ করতে চাচ্ছে না, তখন তারা হচ্ছে যে আমি একটু ভয় দেখাই দিই, ভয় দেখালে সে হয়তো ভয় থেকে কাজটা করবে এক্স্যাক্টলি। বা শিখে ফেলবে, যে তুমি গিয়ে হয়তো এটার জন্য সাফার করবো, তখন হয়তো সে ভয় পেয়ে কাজটা করলো বা শিখলো।
এবং এখান থেকে আমার আরেকটা জিনিস যেটা একটু মাথায় আসলো, প্রফেশন, একটা মেয়ে বিয়ের পরে চাকরি করবে কি করবে না, এটাও তার ভিতরে কিন্তু অনেক ভয় থাকে যে আমাকে ও আমার শ্বশুরবাড়ি থেকে চাকরি করতে অ্যালাউ করবে নাকি করবে না, আমি এত পড়াশোনা করলাম, একটু আগে আমি এটা বলেছি। এবং অনেক ফ্যামিলিতে দেখা যায় যে কথা দিল বিয়ের পরে মেয়েকে পড়াশোনা করাবে, চাকরি করতে দিবে, সবই করতে দিবে, কিন্তু বিয়ের পরে পুরাপুরি দেখে যে একেবারে উল্টে গেল পুরা হিসাব। আবার কেউ কেউ কিন্তু খুব সুন্দর করে ওয়ার্মলি অ্যাকসেপ্ট করে যে না তুমি চাকরি করতে পারো। কাজে আমার কাছে যেটা মনে হয় যে ওভারঅল বিয়েটা, আমি যেটা শুরুতে বললাম, একটা ছেলের জন্য কঠিন, একটা মেয়ের জন্য কঠিন, কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপটে মেয়েদেরকে আলাদা কিছু আসলে ফেস করে আসতে হয়, যেটা মেয়েটার জন্য খুব স্ট্রাগলিং হয়ে যায়, অপমানের একটা জায়গা থাকে, নিজের সেলফ এস্টিম একেবারে ধসে যায়, চেহারা বলেন, বয়স বলেন, নিজের বাবা মার বংশ পরিচয় নিয়ে যখন কথা তোলা হয়, এরকম বিভিন্ন জায়গা থাকে। আর এখান থেকে আমি যদি আরেকটা জিনিস একটু বলি, আপনি যেটা বলছিলেন আপনার কথা প্রেক্ষিতে, যে আপনার ফ্যামিলি চাইছেন যে আপনার চেয়ে ভালো স্টেটাসে আপনাকে বিয়ে দেওয়ার জন্য ওরকম পাত্র দেখবেন। সো অনেক ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট আসলে যে একটা মেয়ে বা একটা ছেলের ভ্যালু মেলাটা বা স্টেটাস মেলাটা। ধরেন আপনি আপনার চেয়ে হায়ার স্ট্যাটাসের একটা ফ্যামিলিতে আপনি গেলেন, একটা মেয়ে কিন্তু এটা মেবি অ্যাডজাস্ট করে নিতে পারে, মেবি না, আমি যদি বলি মেয়েটা অ্যাডজাস্ট করে নিতে পারে যদি তাকে ওই ফ্যামিলিতে খুব মানে ওয়ার্মলি মানে গ্রহণ করা হয়। কিন্তু যদি তাকে কথা শোনানো হয়, কথায় কথায় খোঁচা দেওয়া হয় যে না আসতো তো ছোট ঘর থেকে, তুমি কি কি জানবা, তোমার মন ছোট হয়ে থাকে, তখন কিন্তু মেয়েটার জন্য টাফ। বাট যখন খুব সুন্দর ওয়ার্মলি তাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, মেয়েটার ভিতরে কিন্তু তখন কোনো সংকোচ থাকে না। কিন্তু এই জিনিসটাই একটা ছেলে যখন একটা ফ্যামিলিতে যাচ্ছে, যে ওয়াইফ তার চেয়ে অনেক বেশি ইনকাম করছে বা খুব হাই অ্যাচিভার, খুব হায়ার স্ট্যাটাসে, ছেলেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মন ছোট হয়ে থাকে। অথবা যেটা থাকে যে ছেলেটার কোনো দুরভিসন্ধি থাকে, অথবা ছেলেটা যদি ভালো মন নিয়েও যায়, আস্তে আস্তে করে সোশিয়েটাল প্রেশার বা হচ্ছে গিয়ে তার ইনলস থেকেই তাকে ওই হাতের মুঠায় রাখা, আমরা যেভাবে বলবো তুমি উঠবা বসবা বা আমার সব সম্পত্তি তো তোমার, এরকম একটা ভাইব দিতে দিতে দেখা যায় যে ছেলেটার মনটা বিষায় যেতে থাকে, এবং ওই ইনসিকিউরিটিটা আসলে ছেলেটা নিতে পারে না। কাজে আমার কাছে যেটা মনে হয় যে এই স্ট্যাটাসের বিষয়টা আসলে আমাদের ছেলে মেয়েদের খুব কেয়ারফুলি রাখা উচিত মাথায়, যে আমি অ্যাকচুয়ালি কোন ফ্যামিলিতে যাচ্ছি, কিভাবে আমি থাকবো। আমরা যেন শুধুমাত্র ভালোবাসা দেখে হুট করে সম্পর্কে চলে না যাই। কারণ একটা, আমি এরকম অনেক উদাহরণ দিতে পারবো যেখানে একটা মেয়ে পুরা পরিবারের সবার অমতে গিয়ে একটা ফ্যামিলিতে বিয়ে করলো, এবং ছেলেটা হচ্ছে তার চেয়ে লোয়ার ক্লাসে বা লোয়ার স্টেটাসে, সে কিন্তু ওখানে খাপ খাইয়ে নিতে পারে নাই মেয়েটা। মেয়েটা কিন্তু হায়ার স্ট্যাটাসে গিয়ে খাপ খাইয়ে নিতে পারে মেয়েরা, কিন্তু যখন লোয়ার স্ট্যাটাসে যায় তখন কিন্তু অনেক বেশি কষ্টের সম্মুখীন হয়। এবং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মেয়ের বাবা বা মায়েদের একটা টেন্ডেন্সি থাকে, যখন মেয়ের চেয়ে লোয়ার স্ট্যাটাসে বিয়ে দেয়, ছেলেটাকে কন্টিনিউসলি খুশি রাখার চেষ্টা করতেছে বা কন্টিনিউসলি একটা কথাই বলে যে আমার সম্পত্তি সব তো আমার মেয়েই পাবে, আলটিমেটলি তাহলে তুমিই পাবা। এই যে একটা জিনিস, একটা লোভ যে সে তৈরি করে দিচ্ছে, এই লোভের শেষটা কোথায়, এটা হয়তো বাবা মারা অনেক সময় বুঝতে পারে না, যে মেয়ের ভালো করতে গিয়ে আসলে সে মেয়ের ক্ষতি করে দেয়। আমার মতে জিনিসটা এরকম হওয়া উচিত, আমি আমার মেয়েকে পড়াশোনা শিখিয়ে দিয়েছি, ও নিজের যোগ্য, ও ঘরের কাজ পারে, সবকিছু ট্যাকেল করতে পারে, স্ট্রাগলিং ফেজ বলো বা যে কোনো সানি সাইড বলো, ও লাইফে খাপ খাইয়ে নিতে পারবে। তো আমি আমার মেয়েকে ওভাবেই তৈরি করে দিলাম। এবং এই টাকা পয়সার ব্যাপার থেকে আরেকটা জিনিস যেটা মাথায় আসলো, বর্তমানে মেয়েরা এবং মেয়ের পরিবার বিয়ের সময় খুবই একটা মানে অদ্ভুত রকম অ্যামাউন্টের দিনমোহর ধরে ফেলে, যে কাবিনের টাকা। এবং এটা নিয়ে ছেলেদের কিন্তু অনেক কনসার্ন থাকে এখন, যে আসলে আমার ইনকামই তো এরকম না, আমি কিভাবে এটা দিতে পারবো। বা ছেলের ফ্যামিলিও বলে যে আমার ছেলে আসলে কিভাবে এটা করতে পারবে, উসুল করা বা বিভিন্ন রকমের আসলে এখানে ইয়ে থাকে, ফর্মালিটিস থাকে। সো এই জায়গাটায় আমার কাছে যেটা মনে হয় যে আসলে দেনমোহরের টাকাটা কেন দেয়া হচ্ছে। এটা হ্যাঁ ঠিক আছে যে আমার এটা একটা সিকিউরিটি মানি হিসেবে আমি রাখছি, অনেক মেয়েরা এটাই বলে যে হ্যাঁ ও যদি কোনো দুই নাম্বারই করে, যখন ডিভোর্স দিতে যাবে তখন তোকে আমি আটকায় ধরবো, বা এটা অ্যাকচুয়ালি আমার সিকিউরিটি মানি, বা এটা ডিভোর্স হয়ে গেলে আমি এটা নিবো, এটা আমার হক, বা বিভিন্ন রকম ভাবে। বাট কেন অ্যাকচুয়ালি আমাকে 1 কোটি 2 কোটি বা মানে একটা মানে অদ্ভুত অ্যামাউন্টের মানে দেনমোহর চাইতে হবে, বা এটা কি সোসাইটিতে শো অফ করি, বা আমি কি করব দেনমোহরটা। আলটিমেটলি আমি তো আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা কতটা সুন্দর হবে। আমার কাছে যেটা মনে হয় যে মানে দিন শেষে আমি চেহারার সৌন্দর্যই বা আমার কতদিন থাকবে,
বা একটা মানুষকে দেখলে আমার ওই যে একটা মানে ফায়ার ক্র্যাকার বা পটকা টাইপের ফিলিংটা আসলে কতদিন হবে, যখন অ্যাকচুয়ালি আমি খুব এক্সস্টন একটা পিরিয়ডে থাকবো, এক্সস্টিভ একটা মোমেন্টের ভিতর দিয়ে যাব, আমার হয়তো বাবু হবে, আমার খারাপ অবস্থা থাকবে, আমার বাচ্চার বাবা কতটা আন্ডারস্ট্যান্ডিং আমার প্রতি, বা হচ্ছে যে যখন একটা ভুল কিছু হচ্ছে ওর পরিবারে, ও যখন ওই ভুলটা বুঝে আমাকে সাপোর্ট করতে পারছে, বা আমার ভুলটা পোলাইটলি আমাকে বুঝিয়ে একটা স্ট্রং স্ট্যান্ড পয়েন্টে যেতে পারছে তার মায়ের পক্ষে, ওইটা ইম্পর্টেন্ট। কিন্তু এইখানে এই যে দেনমোহরের যে ব্যাপারটা, এটাকে অ্যাকচুয়ালি কিভাবে মানে আপনি বলবেন যে? দেনমোহরের ব্যাপার হচ্ছে যে আমাদের সমাজে এখন এটা এক ধরনের স্টেটাস সিম্বল হয়ে গেছে যে আমার মেয়েকে আমি এত টাকা দেনমোহরে বিয়ে দিয়েছি, বা বিয়েতে হচ্ছে এত টাকা দেনমোহর। জিনিসটা যদিও সিকিউরিটি মানি বা হয়তো ভবিষ্যতে কোনো সমস্যার কথা চিন্তা করে নির্ধারণ করা হয়, কিন্তু মানে এই জিনিসটা আসলে সম্পূর্ণ নির্ভর করা উচিত ছিল ছেলেটার আয় কত তার উপরে। একটা ছেলে যদি মাসে 50,000 টাকা ইনকাম হয়, তাকে যদি আমি 20 লাখ টাকার দেনমোহর দিতে বলি, এটা অবশ্যই তার জন্য কষ্টকর হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি এটা দেখেছি আমার আত্মীয় স্বজনদের বিয়ে শাদিতে যখন যাই, যে মানে তারা বলতেছে যে তুমি দিয়ে দাও, দিত 40 লাখ টাকা লিখে দাও না তুমি কাবিনের মধ্যে, তোমার তো আর দিতে হচ্ছে না, এটা তোমার সাথে মেয়ে তো তোমাদের সাথেই থাকবে। তো এটা হচ্ছে এক ধরনের লোক দেখানোর ব্যাপার যে আমি 40 লাখ টাকা কাবিনে আমার মেয়ের বিয়ে ঠিক করিয়েছি। আর মানে হচ্ছে যদি বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে এই কথাও যদি কেউ শুনে, প্রথমেই মেয়ে ভালো আছে না খারাপ আছে জিজ্ঞেস না করে দেখা যায় যে টেন্ডেন্সি কাবিনগত, কাবিন কত দিয়ে তুমি মেয়েকে বিয়ে করিয়েছো, এই যে একটা কথা এখান থেকে আসলে চলে আসে। যে আমি যদি বলি যে না আমার মেয়ের বিয়ে 3 লাখ টাকা কাবিন, এত কম টাকা কাবিন, এত কম টাকা কাবিনে কেন দিলে, আরো বেশি দিতে পারলা না, বা ছেলের আয় এত কম কেন, এই যে একটা কথা, এই যে আয় নিয়ে একটা কথা চলে আসে বা স্টেটাস নিয়ে একটা কথা চলে আসে। আসলে এই জিনিসটা আসলে আমরা কেউ ফেস করতে চাই না, যে আমার স্টেটাস নিয়ে কেউ কথা বলবে এবং বা আমাকে বলবে যে তোমার মেয়েকে কম কাবিনে কেন বিয়ে করে। এক্স্যাক্টলি, এবং এখান থেকে আলটিমেটলি একটা জিনিস যেটা আপনার কথা আমার হট করে মাথায় আসলো, যে আপনি যখন বলছেন যে হ্যাঁ এটা একটা সিকিউরিটি মানি বা এরকম ভাবে যদি আমরা বলিও, আলটিমেটলি আমি যেটা দেখি যখন এরকম খুব অনেক বেশি কাবিন নিয়ে বিয়ে করা হয় এবং দেখা গেল যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বনিবনা হচ্ছে না, মিলমিশ হচ্ছে না, হাজবেন্ড হয়তো পরকিয়া করছে বা এরকম হয়তো প্রবলেম হচ্ছে, সেই সব ক্ষেত্রে ওয়াইফ যখন বলে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, হাজবেন্ড বলে না আমি তোমাকে ডিভোর্স দেবো না, তুমি আমাকে ডিভোর্স দাও। মেবি এরকম কোনো একটা আইন আছে, আমি ঠিক জানি না এই ব্যাপারে, আমি ঠিক শিওর না, যে হাজবেন্ড যদি ডিভোর্স দেয় তাকে ওই দেনমোহরটা উসুল করতে হবে, ওয়াইফ যদি মানে ফাইল করে ডিভোর্সটা, এখানে মেবি কোনো একটা ফোকর আছে। তো অনেক ক্ষেত্রে এটা আরেকটা জিনিস যেটা, যে মানুষটার সাথে আসলে আমি সুখী না থেকে, যে মানুষটা আমাকে দিন রাত বেধড়ক মারপিট করছে বা অপমান করছে, মানসিক ভাবে অত্যাচার করে একেবারে আমাকে বেড রিডেন করে ফেললো, একটা মানসিক রোগীতে রূপান্তর করে দিল, তার কাছ থেকে এত এত লাখ লাখ টাকা নিয়ে আমি কি করব? এবং এই টাকাকে আমাকে মানে এটা তাকে পানিশমেন্ট দাও, এবং তাকে পানিশমেন্ট দিয়ে আসলে আমি কি ভালো থাকতেছি? বা এই টাকাটা অ্যাকচুয়ালি, হ্যাঁ আমার এটা কখন দরকার, কি কারণ দরকার, কিছু সার্টেন পয়েন্ট আমার লাগে, বাট বেশিরভাগ ক্ষেত্রে যারা এরকম হাই অ্যামাউন্টের মানি ডিমান্ড করে এই যে সোসাইটিকে দেখানোর জন্য বা শো অফ করার জন্য, তাদের কিন্তু এই টাকাটা ওরকম কোনো উপকারে লাগে না। সো আমার কাছে মনে হয় যে বিয়েটাকে শো অফের জায়গাটা থেকে আমাদের আসলে সরে আসা উচিত। এবং এখান থেকে আরেকটা জায়গায় যদি আমরা জাম্প করি, যে মেয়েদের মনে তো আমি যেটা বলছিলাম যে মেয়েরা এত নেগেটিভ কথা শুনতে শুনতে বর্তমানে অনেক বোল্ড বা অনেক হচ্ছে গিয়ে মানে রাফ অ্যান্ড টাফ ডিসিশন নিতে পছন্দ করে, এবং অনেক মেয়ে মুখের উপরেই একটা ছেলেকে বলে ফেলে দেখো বিয়ের পরে কিন্তু আমি তোমার বাবা মার সাথে থাকবো না। তো এই যে একটা কথা, ছেলেটা কিন্তু ছোটবেলা থেকে বাবা মার সাথেই বড় হচ্ছে, এবং আমাদের সমাজ যেহেতু এভাবে অভ্যস্ত যে বাবা মা একসাথে একটা পরিবার, এবং ছেলের পরিবারে একটা মেয়ে আসছে বউ হিসেবে। হ্যাঁ, এখন এটা হতে পারে বাবা মা সবাই মিলে যদি সম্মত হয়, তাদের যদি ফিনান্সিয়াল এবিলিটি থাকে, তাহলে হয়তো বলতেই পারে, অনেক ফ্যামিলিতে এটা করেও, যে ঠিক আছে বিয়ের পরে আমি আমার ছেলেকে ছেলের বউকে আলাদা একটা ফ্ল্যাটে দিয়ে দিলাম, এটা আলাদা ব্যাপার। কিন্তু ছেলেটার ওই ফিনান্সিয়াল এবিলিটি আছে নাকি, আমি কি জানি নাকি আদৌ আমার শ্বশুর শাশুড়ি ভালো না খারাপ, আমি শুধু ওই যে আশেপাশের মানুষকে দেখেছি, আমার ফ্রেন্ডদেরকে দেখেছি যে ওরা সাফার করেছে, ওখান থেকে আমি একটা মন করা কথা বলে ফেললাম যে কি আমি কিন্তু বিয়ের পরে তোমার বাবা মার সাথে থাকবো না। ওই সময় আসলে আমি ছেলে বা মেয়ে হিসেবে না দেখে একটা সন্তান হিসেবে কিন্তু তার একটা ধাক্কা লাগবে। অনেক মেয়ে খুব অ্যাডামেন্ট হয়ে এটা বলতে আমি শুনি যে আমি তো আমার বাবা মাকে ছেড়ে আসবো, তাহলে আমার হাজবেন্ডও তার বাবা মাকে ছেড়ে আসতেই পারে, ইকুয়ালিটি সমান সমান। ইকুয়ালিটি সমান সমানকে আসলে এখানে আমি যখন আমার হাজবেন্ডকে হুট করে এরকম ভাবে একটা তীর ছুড়ে দিলাম কথার, ও কি প্রস্তুত? এবং ওর কি তখন মনে হতে পারে না যে আসলে আমার স্ত্রী আমার বাবা মাকে শুরুতেই আমার কাছ থেকে সরিয়ে ফেলতে চাচ্ছে?
এবং তাহলে আমি এই মানুষটাকে নিয়ে কতটুকু সুখী হব, এবং এই মানুষটা আমার বাবা মাকে বোঝার চেষ্টা করলো না, আমাকে বোঝার চেষ্টা করলো না। কারণ হ্যাঁ, ছেলেরা দুষ্ট হয়, আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু তো গুডউইল পার্সনও থাকে। অনেককে আমি দেখেছি, অনেক ছেলেকে যারা বলে যে ঠিক আছে আমরা বিয়ের পরে একসাথে থাকি, যদি তোমাদের সমস্যা হয় আমার মা এবং স্ত্রী আমরা আলাদা হয়ে যাবো, এবং অনেকে আলাদা হয়ে যায় কিন্তু। আর যখন শুরুতে একটা মেয়ে এভাবে খুব রাফ অ্যান্ড টাফ ওয়েতে অ্যাপ্রোচটা করে, এটা কিন্তু একটা ছেলের জন্য খুব পেইনফুল থাকে, যে আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিকে ভেঙে ফেলতেছি, বিয়ে করে কোথায় আমি একটা শান্তি পাবো, না আমি আসলে কোন অশান্তির ভিতরে ঢুকতে চাচ্ছি। So, ছেলেদের ভিতরে একটা ভয় চলে আসে। আপনার কি মনে হয় এই জায়গাটাতে একটা মেয়েকে আসলে বোঝার আগে এভাবে অ্যাপ্রোচ করা উচিত? আমার মনে হয় যে শ্বশুর শাশুড়ির সাথে থাকার যে ব্যাপারটা, এটা আসলে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আমি বলবো না, তবে এটা অনেকটা এরকম যে আমার তো নিজেরও মা বাবা আছে, আমার নিজের ভাই আছে, বোন আছে। তো আমি তো নিজের সাইড থেকে আসলে জিনিসটা জাজ করার চেষ্টা করি যে আমার ভাইয়ের বউ যদি কখনো এই কথা বলে যে না আমি তোমার মা বাবার সাথে থাকবো না, বা আমি তোমার মা বাবার সাথে থাকতে চাই না, এটা আসলে আমার মা বাবার জন্য বা আমার ভাইয়ের জন্য কতটুকু পেইনফুল হতে পারে। তো আমি আসলে এটা কখনোই মানে এই এরকম মেন্টালিটি আমি আসলে কখনোই সাপোর্ট করি না যে আমি আমার শ্বশুর শাশুড়িকে ঠিক মতো জানলাম না, বুঝলাম না, মানে আমি প্রথম থেকেই ধরে নিলাম যে আমি ওদের সাথে থাকবো না মানে থাকবোই না। আমি আসলে এই জিনিসটা পক্ষপাতী না, আমি অবশ্যই প্রথমে তাদের সাথে থাকার চেষ্টা করব। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা পরিবারে মা বাবার ছায়া থাকা অনেক বেশি জরুরি। মাথার উপর একজন থাকবে যে আমাকে যে কোনো একটা পরিস্থিতিতে গাইড করবে, আমাকে বলবে যে না তুমি এটা না এটা করো। তো এই জিনিসটা আসলে থাকা আমার মতে অনেক বেশি জরুরি। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে এমন হতেই পারে যে হয়তো সম্পর্কটা টক্সিক পর্যায়ে চলে এক্স্যাক্টলি। যাচ্ছে, তখন হয়তো অন্য একটা সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে। তবে পার্সোনালি মানে উইদাউট এনি জাজমেন্ট বা মানে উইদাউট সিইং ইভেন, আমি তাকে জানিও না, তার সাথে আমি কখনো থাকিও নি, মানে আমি প্রথমেই এই জিনিসটার পক্ষপাতী না যে আমি থাকবো না বলবো। এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, একটা মেয়ের কিন্তু খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অনেক বেশি প্রতিকূল পরিস্থিতিতেও। মানে আমরা ইভেন যদি একটা মানে মেয়েদের যে সহ্য ক্ষমতা, আমরা যদি ওটার দিকে তাকাই, একটা মেয়ে যতটা নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে, মানিয়ে নিতে পারে, একটা ছেলে কিন্তু এই জিনিসটা অত পারে না। সো আমরা যদি সবকিছুতে ইকুয়াল রাইটের কথাটায় চলে যাই, এটা আসলে আরেকটা টপিক। সো তারপরেও জাস্ট একটু আমি বলতে চাই যে একটা মেয়ে যদি একটা ছেলের সাথে এভাবে তুলনা করে যে আমি আলাদা হচ্ছে আমার বাবা মা থেকে, তোমাকেও আলাদা হবে, তখন আসলে এটা মিনিংফুল হয় না। কারণ তখন তো ছেলেটা আরো সব দিক থেকেই ধরতে পারে যে হ্যাঁ তাহলে সব দিকেই তাহলে ইকুয়ালি ডিভাইড করা স্টার্ট করো। তখন কিন্তু মেয়েরা আবার আটকে যায়, তখন মেয়েরা আবার ওটা মানতে চায় না। সো আমার মতে মেয়েদের এই জিনিসটা নিয়ে মেয়েদের কাজ করা উচিত, যে তারা মানে হয়তো আশেপাশের মানুষের কাছ থেকে বা আশেপাশে ঘটে যাওয়া নেগেটিভিটি গুলা জানে তার লাইফে হবেই, একেবারে খুব অন্ধভাবে বিশ্বাস না করে। তখন আলটিমেটলি তাদের সাফারিংসটা আরো বেড়ে যায়। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, এটা অ্যাকচুয়ালি আমাদের ডিসকাস করা উচিত, যে আমি যখন যেহেতু আমরা পালকি প্ল্যাটফর্মে এই ভিডিও গুলো করছি, সো পালকিতে যখন এই ম্যাচ মেকিং এর কাজগুলো নিয়ে আসলে আমরা বসে আমাদের টিমের সাথে কথা হয়, তখন বর্তমানে এটা সত্যি কথা, প্রচুর বর্তমানে অবিবাহিত মেয়ের সংখ্যা বেশি। ডিভোর্সের পরে একটা মেয়ে বিয়ে করতে চাইছে, বিয়ে হচ্ছে না, এরকম মেয়েদের সংখ্যা বেশি। এরকম ছেলেদের সংখ্যা কিন্তু তুলনামূলক অনেক কম, যে একটা ছেলে অবিবাহিত বিয়ে করতে চাইছে পাচ্ছে না, বা একটা ডিভোর্স হয়ে যাওয়ার পর একটা ছেলে বিয়ে করতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না। সো এই যে আমরা মেয়েরা যতই বলছি যে আমি একা থাকতে পারবো, যখন আমরা এই ক্লায়েন্টদের সাথে বসি, ওনাদের চোখে মুখে একটা হতাশা, ওনাদের চোখে মুখে একটা ডেসপারেশন থাকে, যে না মানে হ্যাঁ একটা সময় আমি অনেক বাজ বিচার করেছি, আমি অনেক খুঁত ধরেছি, কিন্তু এখন আমি মানে একজনকে পেলেই আমি বিয়ে করব। সো আমাদেরকে অ্যাকচুয়ালি অনেক সময় যেটা হয়, আমার কাছে যেটা মনে হয়, যে আমরা যখন প্রথম দিকে নিজেকে বিয়ের জন্য প্রস্তুত বলে মনে করি, আমরা মেয়েরা যেটা বলি যে হ্যাঁ সবকিছু তো হুবহু পাবো না, আমাকে কিছু জায়গায় ছাড় দিতে হবে, আমরা না এই কথাটা মুখে মুখে বলি, কিন্তু আমরা মন থেকে এটা বিশ্বাস করে কিছু জায়গায় বা কোন জায়গায় ছাড় দেবো এটার জন্য আমরা প্রস্তুত থাকি না। আমরা সব জায়গায় খুঁত ধরতে থাকি, না এটা এটা না ওটা ওটা না। বাট আমরা এটা দেখি না যে একটা মানুষের পুরোপুরি 100% আমি কোনো কিছু পাবো না। হয়তো ওর সাথে আমার ফ্যামিলি ভ্যালুসটা অনেক মিলছে, ওর সাথে আমার ফিউচার প্ল্যান নিয়ে অনেক সুন্দর একটা মিল আমি খুঁজে পাচ্ছি, আমার ফিনান্সিয়াল যে প্ল্যানটা ওটা সুন্দর করে মিলছে, ফ্যামিলি ভ্যালু মিলছে, সবকিছু মিলছে, বাট
অ্যাপিয়ারেন্সটা হয়তো আসছে না, মানুষটা হয়তো ওই 2 ইঞ্চি খাটো হচ্ছে, বা ওই মানুষটার হয়তো আনুষঙ্গিক অন্য একটা জায়গায় একটু কমতি আছে, বা ওর হয়তো ছোটবেলা থেকে ডায়াবেটিস আছে, আমি তো তাকে গ্রহণ করতে পারি। আমি এরকমও ফ্যামিলি পেয়েছি যে সবই পারফেক্ট, বাট ছেলেটার মানে হাইট কেন 2 ইঞ্চি ছোট, ছেলেটার কেন ছোটবেলা থেকে ডায়াবেটিস আছে, কেন সে সুস্থ না, ছেলেটার কেন কোমর ব্যথা, পিএলআইডি একটা অসুখ আছে, এটার জন্য আমি বিয়ে করব না। So, এই যে আমরা কিছু কিছু বিষয়ে খুব রিজিড হয়ে যাই, কিন্তু স্টিল আমরা এটা বলি যে না, আমার অ্যাকচুয়ালি কোনো জায়গায় থামতে হবে, পারফেক্ট পাবো না। ইভেন আমি এটাও দেখেছি, একটা ছেলে সব দিক থেকে ঠিক, ছেলে কেন প্রাইভেট চাকরি করে, কেন বিসিএস ক্যাডার না, এর জন্য আমি বিয়ে করবো না, অথচ কিন্তু প্রাইভেট সে ভালো ইনকাম করছে, ভবিষ্যতের চিন্তা। কেন আপনার মেয়েও তো আসলে পড়াশোনা করেছে, উনিও তো চাকরি করতে পারে। সো এই যে আমরা আসলে দেখা যায় কি, বাজ বিচার করতে গিয়ে, খুঁত ধরতে গিয়ে আমরা অনেক দেরি করে ফেলি, এবং একটা সময় দেরি করতে গিয়ে তখন যখন আর আমরা পাত্র পাচ্ছি না, আমরা তখন প্রচন্ড ডেসপারেট হয়ে হুট করে তাড়াহুড়ো করে যে কাউকে বিয়ে করে ফেলতে চাই। তো আমার কাছে মনে হয় একটা মেয়ের বিয়ের সময়, এটা ছেলে মেয়ে উভয়ের জন্য আমি বলি যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোথায় থামবো। সো আর আমাদের পালকিতে এখানে অবশ্যই আমার কাছে যেটা মনে হয়, আমরা যেটা চেষ্টা করে দেওয়ার জন্য প্রি ম্যারিটাল কাউন্সিলিংটা আমরা রাখি, প্লাস হচ্ছে আমাদের প্রফেশনালরা বসেন এবং ওনারাও বলেন যে এখানে তো অনেক কিছু মিলছে, কম্প্যাটিবিলিটি কাজ করছে, দুজন দুজনের সাথে অ্যাডাপ্ট করতে পারবে। সো এই জায়গাগুলো আমরা ছাড় দিতে পারি, অনেকে এটা অ্যাকসেপ্ট করে, তখন সুন্দরভাবে এগিয়ে যায়। আরেকটা যেটা প্রবলেম আমার কাছে মনে হয় আমরা এটা ফেস করি কমনলি, যেটা হচ্ছে যে আচ্ছা পছন্দ হয়ে গেল, আমরা বিয়ে করবো 1 বছর পরে, এবং এই 1 বছরে যেটা আমরা ফেস করে থাকি, অনেক সময় দেখা যায় যে তৃতীয় পক্ষের এন্ট্রি হতে থাকে, আত্মীয় স্বজন এই খুঁত ধরছে ছেলের, তো মেয়ের ওই খুঁত ধরছে, এবং এরকম করে একটা হওয়া বিয়ে ভেঙে যাচ্ছে। অথচ ছেলে মেয়ে দুজন দুজনের সাথে প্রচন্ড অ্যাটাচড হয়ে গেছে, এবং বিয়ে ভেঙে যাওয়ার পরেও যখন অন্য একজন পাত্র বা পাত্রীর সাথে বিয়েতে আমরা আগ্রহী তাকে করার জন্য বলছি, আগ্রহী হওয়ার জন্য বলছি, সে ঠিক ওই মানুষটার ছায়া খুঁজতে থাকে। সো এই জিনিসগুলো আসলে যে আমরা যখন নিজেকে বিয়ের জন্য প্রস্তুত মনে করব, এটা একটা মেয়ের ভিতরেও থাকে, আমি দেখেছি ছেলে মেয়ে দুজনের ভিতরে, যে আমি আমি ওকে আর একটু যাচাই বাছাই করব, একটা মানুষকে আমি আসলে প্রকৃত রূপটাকে আসলেই বুঝতে পারবো কিনা, এই জায়গাটা আমরা বুঝি না। কারোর সাথে তো 1 বছর থেকেও বোঝা যায় না, 20 বছর থেকেও বোঝা যায় না, আবার কাউকে 5 মিনিট থেকেও বোঝা যায়। তো আমাদের মনে হয় যে হ্যাঁ, বিয়েটা আসলে কাইন্ড অফ একটা জুয়া খেলার মতো। কিছু ক্ষেত্রে আমাদেরকে আসলে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে একটা পজিটিভ মাইন্ড সেট আপে আগাতে হবে, যে আমরা দেখি কি হয়, আমাদের স্ট্রাগল গুলো সত্যি, বাট স্টিল যদি লাইফে ভালো কিছু হয়, আমিও আন্ডারস্ট্যান্ডিং একটা ফেজে যাব, আমার পার্টনারও থাকবে, দুজনই আমরা মানে কিছু অ্যাডজাস্ট করব, এবং আস্তে আস্তে করে দুজন দুজনের জন্য প্রতিনিয়ত আসলে তৈরি হতে থাকবো। বিয়ের 25 বছর পরেও কিন্তু একটা মানুষ প্রতিনিয়ত তাকে ওই সম্পর্কটার জন্য তৈরি মানে হতে থাকে আসলে। মানে কারণ সে তো আসলে 26 বছর বয়সে বিয়ে করলে সে তো জানে না যে 50 বছর বয়সে এই বৃদ্ধ লোকটার সাথে স্ত্রী হতে তার কেমন লাগবে। সো ডেফিনেটলি অনেক হিসেব নিকেশ থাকে। আপনার সাথে কথা বলে আপু অনেক ভালো লাগলো, শেষে আমি কিছু কথা বললাম। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনি আল্লাহ আপনাকে যেন খুব সুন্দর একজন চক্ষু শীতলতা দানকারী একজন পার্টনার আপনার লাইফে নিয়ে আসে, এবং আপনি অনেক ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আপু।